হেডিং দাও ইলেকট্রিক ফিল্ড ডিউ টু স্ক্রিন বোর্ডটাই বা কোথায় ওকে হ্যাঁ তো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু a uniformly charged infinite plane sheet কি বললাম তাহলে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু আ ইউনিফর্মলি চার্জড ইনফাইনাইট প্লেন শিট ঠিক আছে ইনফাইনাইট প্লেন শিট বলেছি আমি তো ছবিটা আঁকি এইটা একটা প্লেন শিট রয়েছে ইনফাইনাইট মানে ইনফিনিটি লেভেল অবধি থাকতে পারে এটা হাইট কত উইডথ কত কেউ আমরা জানি না কিন্তু ইনফাইনাইট লেভেল অবধি এটা রয়েছে ভালো কথা বেশ এবার এইটাকে ইউনিফর্মলি চার্জ দেওয়া আছে তোমাদেরকে ইউনিফর্মলি কথাটার মানে আমি আগেও অনেকবার বুঝিয়েছি ইউনিফর্মলি মানে হচ্ছে যেখানে ইকুয়ালি সব জায়গায় ইকুয়ালি শেয়ার করা হয়েছে চার্জটাকে তো সব জায়গায় চার্জটা ইকুয়ালি শেয়ার করা হয়েছে তো এই পুরো ইনফাইনাইট এই শিটটাতে পজিটিভ চার্জ ধরে নিচ্ছি দেওয়া আছে ঠিক আছে তো এখন তোমরা বুঝতেই পারছো যে এখানে চার্জের কীরকম ডিস্ট্রিবিউশন হচ্ছে আমরা যখন পড়েছিলাম চার্জ ডিস্ট্রিবিউশন 3 রকমের চার্জ ডিস্ট্রিবিউশন ছিল কি কি লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন আরেকটা হচ্ছে ভলিউমেট্রিক বা স্পেশিয়াল চার্জ ডিস্ট্রিবিউশন মানে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন তার মধ্যে আমাকে একটু বলবে সৃজনী যে এটা কী ধরনের চার্জ ডিস্ট্রিবিউশন লিনিয়ার সারফেস নাকি ভলিউম কোন ধরনের এটা খুব ক্লিয়ারলি আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা 2 ডাইমেনশনাল ফিগার তাহলে এখানে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন করা হয়েছে ভালো কথা আচ্ছা অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি আছে তারা ভেবে নেয় যে স্যার শুধুমাত্র কি তাহলে শিটের এদিকটাতেই প্লাস চার্জটা রয়েছে না এরকম কিন্তু নয় শিটের ওই দিকটাতেও কিন্তু প্লাস চার্জটা রয়েছে কথাটা বোঝার চেষ্টা করো আমি কী বলছি আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমরা মনে করি যে শিটের শুধু এই দিকটাতেই প্লাস চার্জটা রয়েছে সেটা কিন্তু ঠিক নয় শিটের ওদিকটাতেও প্লাস চার্জটা রয়েছে এই কথাটা বোঝার চেষ্টা করবে ওকে এবার আমি বলেছিলাম যে জেনারেলি এই ধরনের যখন কোনো এরিয়ার জন্য আমরা গস থিওরেম অ্যাপ্লাই করব তখন আমাদের কি কনসিডার করতে হয় একটা ইন অর্ডার টু ক্যালকুলেট দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অর ইন অর্ডার টু অ্যাপ্লাই গস থিওরেম ইন এনি ইউনিফর্মলি চার্জড কন্ডাক্টর বা যে কোনো একটা মেটেরিয়ালের উপরে উই হ্যাভ টু কনসিডার আ গসিয়ান সারফেস আমাদের একটা গসিয়ান সারফেস কনসিডার করতে হবে রাইট গসিয়ান সারফেস কী কী হতে হবে আচ্ছা দেখি কারো কন্ডিশনটা মনে আছে মিতিরা একটু আমাকে গসিয়ান সারফেসের কন্ডিশন দুটো বলবে কন্ডিশন 1 অ্যান্ড কন্ডিশন 2 কী ছিল কন্ডিশন 1 আর কন্ডিশন 2 কী ছিল দেখেছো সৃজনী বলতে পারবে একটা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট থাকবে পুরো এটাতে আর গসিয়ান সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট থাকবে আচ্ছা আরেকটা কন্ডিশন কি হ্যাঁ বলেছিলাম ই আর ডিএস এর ওই ডিরেকশনটা সেম থাকবে তাহলে গসিয়ান সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড আর ওই পয়েন্টে এরিয়া ভেক্টরের ডিরেকশনটা সেম থাকবে কেন স্যার এরিয়া ভেক্টরের ডিরেকশন সেম থাকলে কি সুবিধা হবে এই যে গস থিওরেমের যে ফর্মুলাটা যে ই ডট ডিএস মানে এটা তো আমাদের ডিরাইভ ছিল এটা তো ই ডট ডিএস এর জায়গায় আমরা তাহলে কি লিখতে পারবো ই ডিএস কজ ওদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে যদি সেম ডিরেকশন হয় 0 ডিগ্রি তাহলে এটা হয়ে যাবে ক্লোজ ইন্টিগ্রেশন ইডিএস এটা হচ্ছে সুবিধা আর অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট কন্ডিশন যেটা বলেছিলাম যে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট ইচ পয়েন্ট শুড বি কনস্ট্যান্ট তাহলে ইটাকে আমরা বাইরে বার করে নিয়ে আসতে পারবো শুধু এই এরিয়াটার ইন্টিগ্রেশন হবে দ্যাটস দ্য বেনিফিট আর কিছু না তো এরকম কন্ডিশন ওয়াইজ গসিয়ান সারফেস কত রকমের হয় জেনারেলি 3 রকমের স্ফেরিক্যাল নিতে পারি কিউবয়েড নিতে পারি বা সিলিন্ড্রিক্যাল নিতে পারি এবার এখানে তোমরা কী নেবে
যখন পড়তাম ক্লাস 11-12 তখন আমি এখানে কিউবয়েড নিয়ে করেছিলাম, বাট পরে দেখলাম যে সিলিন্ড্রিক্যাল সারফেস নিলেও কাজটা হয়ে যাচ্ছে। তোমরা চাইলে ওই কিউব টাইপের নিতেই পারো, কিন্তু আমার মনে হয় এখন গসিয়ান সারফেসটা সিলিন্ড্রিক্যাল নিলেই যথেষ্ট, ওটা দিয়েই কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গসিয়ান সারফেসটা সিলিন্ড্রিক্যাল টাইপের নিচ্ছি। তো একটা সিলিন্ড্রিক্যাল টাইপের একটা গসিয়ান সারফেস নিচ্ছি। আচ্ছা, মানে কি হয়েছে, এই যে সিলিন্ডারটা, স্যার এটা কি আলাদা সিলিন্ডার? না, এইটারই কন্টিনিউড পার্টটা এদিকে গেছে, মানে এটার মধ্যে দিয়ে এদিকটায় চলে গেছে। ঠিক আছে, তাহলে সিলিন্ডারটার কিছুটা পোর্শন এদিকটায় রয়েছে, সিলিন্ডারটার কিছুটা পোর্শন এই শীটের পিছন দিকটায় রয়েছে। আই গেস ছবিটা তোমরা বুঝতে পেরেছো। ছবিটা আঁকো, এই ছবিটাকে আঁকো। এবার একটা কথা হচ্ছে যে স্যার আমি যদি জিজ্ঞেস করি যে গসিয়ান সারফেসটা এই ইনফাইনাইট শীটটার কতটা পোর্শনকে এনক্লোজ করে রেখেছে। ইনফাইনাইট মানে তো এটা অনেকটা অবধি ডিস্ট্রিবিউটেড রয়েছে না, এত চার্জকে তো আমরা নিতে পারবো না, আমাদের তো গসিয়ান সারফেসটাকে লিমিটেড রাখতে হবে। তো গসিয়ান সারফেসের মধ্যে মাত্র এইটুকু এরিয়া কন্টেন্ট রয়েছে। অন দি আদার হ্যান্ড পিছন দিক থেকে যদি দেখা যায়, এরও পিছন দিকের একটা হোল টাইপের রয়েছে, অতটাও কন্টেন্ট করে রেখেছে। ঠিক আছে, সার্কুলার টাইপের এতটা এরিয়াই ও কন্টেন্ট করে রেখেছে। তাই গসিয়ান সারফেসের মধ্যে শুধুমাত্র এইটুকু এরিয়া কন্টেন্ট করা আছে, এদিকটায় আর পিছন দিকটায়। পিছন দিকটা তো দেখাতে পারছি না এখান থেকে। ঠিক আছে, আচ্ছা আগে থাকতেই বলেই রাখলাম, সাপোজ এই এরিয়াটা হচ্ছে এ, এই মানে কি বলবো এটাকে, ইউনিফর্ম ক্রস সেকশন এরিয়াটা হচ্ছে এ। ঠিক আছে, এবার ভেবে দেখো, আমি আগের দিন যখন তোমাদের ইনফাইনাইট লং ওয়্যার করাচ্ছিলাম তখনও বলেছিলাম, আর আজকে আমি বলবো, যে সত্যি করে দেখতে গেলে এখানে তিনটে পোর্শন আছে। এই সারফেসটায়, গসিয়ান সারফেসটায় তিনটে পোর্শন আছে। কি কি তিনটে পোর্শন? একটা এই পোর্শনটা, একটা এই কার্ভড পোর্শনটা, আরেকটা এই দিকের পোর্শনটা। কেন স্যার এইটাকে আমি আলাদা করে নিচ্ছি না, কারণ এইটা আর এইটা তো সেম, এটা তো একই কন্টিনিউড পার্ট। তাই কার্ভড সারফেসটা হয় এদিকে নিয়ে নাও, নইলে এদিকে নিয়ে নাও, দুদিকে নিতে যেও না, শুধু শুধু যে কোনো একটা দিকে নাও। ঠিক আছে স্যার, এদিকেই নিলাম। এইটা, এইটা আর এইটা, তিনটে আলাদা আলাদা নাম দিচ্ছি। ঠিক আছে, এটার নাম দিলাম S1, এটার নাম দিলাম S2, আর এটার নাম দিলাম S3। তিনটে আলাদা আলাদা পোর্শনের নাম দিয়ে দিলাম, S1, S2 অ্যান্ড S3। আর যেখানে গসিয়ান সারফেস যেটা আমরা কনসিডার করেছি, তার ক্রস সেকশন এরিয়াটা কত? তার ক্রস সেকশন এরিয়া হচ্ছে ক্যাপিটাল A। রিমেম্বার দ্যাট। ওকে, এবার আমরা একটু ল্যাঙ্গুয়েজে লিখবো এটা। লেখো কনসিডার আ থিন ইনফাইনাইট প্লেন শিট। কনসিডার আ থিন কমা ইনফাইনাইট প্লেন শিট, এই কথাটাকে আন্ডারলাইন করবে, থিন ইনফাইনাইট প্লেন শিট, কারণ আছে। কনসিডার আ থিন কমা ইনফাইনাইট প্লেন শিট of charge with uniform surface charge density, আচ্ছা, সারফেস চার্জ ডেন্সিটিকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? তো আমাদের যদি মনে থাকে, তিন রকমের চার্জ ডিস্ট্রিবিউশন হয়েছিল, লিনিয়ার, সারফেস, ভলিউম। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনকে আমরা ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করি, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনকে আমরা সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনকে আমরা রো দিয়ে রিপ্রেজেন্ট করি। আমি আগেই বলে নিলাম, যেখানে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন হয়েছে, তো এক্ষেত্রে কিন্তু সারফেস চার্জ ডেন্সিটিটাকে আমাদের কি ধরে নিতে হবে? আমাদের সারফেস চার্জ ডেন্সিটিটাকে ধরতে হবে হচ্ছে সিগমা। তাহলে কি বললাম? কনসিডার আ থিন ইনফাইনাইট প্লেন শিট অফ চার্জ উইথ ইউনিফর্ম সারফেস চার্জ ডেন্সিটি সিগমা। ইউনিফর্ম সারফেস চার্জ ডেন্সিটি সিগমা। ঠিক আছে, আচ্ছা গসিয়ান সারফেসটা আমরা কেন কনসিডার করি মনে আছে? সবসময় বলেছিলাম, কোনো একটা পয়েন্টে আমাদেরকে আগে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে বলা হয়। ধরে নেওয়া হলো এইখানে একটা পয়েন্ট আছে পি, যে পি পয়েন্টের উপরে, এই পি পয়েন্টের উপরে আমাদেরকে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করতে বলা হয়েছে। তো সবসময় গসিয়ান সারফেসটাকে এমনভাবে কনসিডার করতে হবে যেন এই পি পয়েন্টটা, যে পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করছি, সেটা যেন এই গসিয়ান সারফেসের উপর লাই করে। তো সারফেসেই তো রয়েছে এটা, ওর মধ্যে দিয়ে গসিয়ান সারফেসটা যাবে। ঠিক আছে, ফুল স্টপ দিয়ে লেখো
we 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 wish to calculate its electric field. We wish to calculate its electric field. We wish to calculate its electric field at a point P. We wish to calculate its electric field at a point P at distance small r from it. At distance small r from it. হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ কি কেন দাঁড়াও দেখছি, একটা মিনিট। তুমি এত দেরি করে এসছো কেন? ঠিক আছে তুমি আসো, আমি দেখছি। আরেকবার তুমি ইয়ে করো, অ্যাডমিট করতে হবে, আরেকবার পাঠাও। কি বলছিলাম, যা মাথা থেকে বেরিয়ে গেল সব আমার। উফ, হ্যাঁ, we wish to calculate its electric field at a point P. Joining দেখাচ্ছে। Okay, we wish to calculate its electric field at a point P at distance small r from it. At distance small r from it, তার মানে কি, এই যে ডিস্টেন্সটা রয়েছে এইখান থেকে, এই সারফেস থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর। ওকে, দিস ডিস্টেন্স ইজ স্মল আর, করে রাখো। দ্য ডিস্টেন্স ইজ স্মল আর। এরপরে ডেরিভেশনটা খুব ইজি, এরপরে ডেরিভেশনটা সত্যি খুব ইজি। ঠিক আছে, যা ছিল এখানেই ছিল, অসুবিধা যা থাকার। এবার ছবি যা আঁকা হয়ে গেছে মোটামুটি। এবার লেখো উই চুজ, প্যারা চেঞ্জ করে লিখবে, উই চুজ সিলিন্ড্রিক্যাল গসিয়ান সারফেস অফ cross sectional area capital A, cross sectional area capital A with its axis perpendicular to the sheet, with its axis perpendicular to the sheet। ঠিক আছে, তো অ্যাপ্লাইং গস থিওরেম, এবার লেখো এটা কি হলো, অ্যাপ্লাইং গস থিওরেম। অ্যাপ্লাইং গস থিওরেম, গস থিওরেম অ্যাপ্লাই করছি। ঠিক আছে, ফর্মুলাটা কি ছিল, ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু চার্জ এনক্লোজড বাই এপসাইলন নট, রাইট? আচ্ছা, আমাদের বইতে তো এপসাইলন আছে, আমরা এপসাইলন নট কেন নিচ্ছি? ফর দ্য সিম্পলিসিটি অফ ক্যালকুলেশন আমরা ধরে নিয়েছি এটা এয়ার মিডিয়াম বা ভ্যাকুয়াম মিডিয়ামে রয়েছে। তোমাদের যদি মন চায় এখানে এপসাইলন বসিয়ে করতেই পারো, বাট অত কায়দার থেকে উচিত আমাদের পুরো ব্যাপারটাকে ভালো করে শেখা। তো পুরো গসিয়ান সারফেসটাকে আমি নাম দিলাম এস। ঠিক আছে, এবার আমি কি করেছিলাম আগের দিন যেটা বলেছিলাম, যে গসিয়ান সারফেসটাকে আমরা তিনটে পোর্শনে এখন ব্রেক করে নেব। এই উপরে একটা সার্কেল, নিচে একটা সার্কেল, আর এই কার্ভড পোর্শনটা S1 S2 আর S3। সো নাও উই উইল ব্রেক দ্য ল অফ গস থিওরেম ইন্টু 3 পার্টস। কী করে ব্রেক করবো? এই ইন্টিগ্রালটাকে তিনটে পার্টে ব্রেক করবো আমরা। ই ডট ডিএস প্লাস ইন্টিগ্রেশন ই ডট ডিএস প্লাস ইন্টিগ্রেশন ই ডট ডিএস। আচ্ছা স্যার, এখানে এই যে গোল সাইনটা দিয়েছিলাম এটার মানে কি ছিল? এটা হচ্ছে ক্লোজড ইন্টিগ্রাল। কোনো একটা ক্লোজড সারফেস বোঝাতে, ক্লোজড সারফেসের যখন ইন্টিগ্রেশন করি তখন আমাদের এই সাইনটা দিতে হয়। বাট এখন কি কোনো ক্লোজড সারফেস রইলো? কেন রইলো না স্যার? এখন তো আমরা তিনটে পোর্শনকে আলাদা আলাদা করে ব্রেক করে নিয়েছি, S1 S2 আর S3। তাহলে সিলিন্ডারটা তো আর ক্লোজ রইলো না, তাই ক্লোজ ইন্টিগ্রাল দেওয়া যাবে না, নর্মাল দিতে হবে। ইজ ইকুয়ালস টু কিউ এনক্লোজড। আচ্ছা, এবার কিউ এনক্লোজডের জায়গায় আসছি আমি। কিউ এনক্লোজডের জায়গায় আসছি। আমি বলেছি কত? সারফেস চার্জ ডেন্সিটিকে আমি সিগমা ধরে নিয়েছি। সারফেস চার্জ ডেন্সিটি সিগমা মানে কি? মানে ইউনিট এরিয়ায় চার্জ হচ্ছে, ইউনিট এরিয়ায় চার্জ হচ্ছে সিগমা। ভালো করে বোঝার চেষ্টা করো, ইউনিট এরিয়ায় চার্জ হচ্ছে সিগমা। এখানে ক্রস সেকশন কত ধরেছি আমি? ক্রস সেকশন ধরেছি এ, এখানে ক্রস সেকশন ধরেছি এ। তাহলে এ এরিয়ায় কত হবে চার্জ? চার্জ হবে সিগমা ইন্টু এ। বুঝতে পারলে কি বললাম? চার্জ হবে এখানে সিগমা ইন্টু এ। তাহলে কিউ এনক্লোজডের জায়গায় লিখবো আমি
সিগমা ইন্টু এ বাই এপসাইলন নট। বেশ ভালো কথা। ধরে নিচ্ছি এই ইন্টিগ্রেশনটা হচ্ছে এস ওয়ান সারফেসটার জন্য, এই ইন্টিগ্রেশনটা হচ্ছে এস টু সারফেসটার জন্য, আর এই ইন্টিগ্রেশনটা হচ্ছে এস থ্রি সারফেসের জন্য, এস ওয়ান এস টু আর এস থ্রি, এস ওয়ান এস টু আর এস থ্রি। সো নাও উই উইল মুভ অ্যাবাউট এস ওয়ান, টক অ্যাবাউট এস ওয়ান। এস ওয়ান জিনিসটা কী আছে স্যার? এস ওয়ান সারফেসটায় যদি দেখি, এস ওয়ান সারফেসটা যদি আমরা দেখি, তাহলে ওর যে এরিয়া ভেক্টরটা, মন দিয়ে বোঝার চেষ্টা করো, আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করছি, ওর যে এরিয়া ভেক্টরটা ওটা তো এদিকে কাজ করছে, ওরে অপদার্থ, ওর যে এরিয়া ভেক্টরটা এটা তো এদিকে কাজ করছে, মানে বাইরের দিকে, পারপেন্ডিকুলারলি বাইরের দিকে, ঠিক আছে? আচ্ছা, যদি আমি এদিকের কথা বলি, এই এসটি সারফেসটা এটাও পারপেন্ডিকুলারলি বাইরের দিকে কাজ করছে, এটাও পারপেন্ডিকুলারলি বাইরের দিকে কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, এবার এস ওয়ান সারফেসে যদি আমি ইলেকট্রিক ফিল্ডের কথা বলি, তো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে? ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে ভিতর থেকে একদম সোজা টানা বাইরের দিকে, ইলেকট্রিক ফিল্ডটা সোজা একদম এরকমভাবে বাইরের দিকে কাজ করছে, ঠিক আছে? কারণ কি বলেছিলাম, দেখো এইখানটায় ইউনিফর্মলি চার্জকে ডিস্ট্রিবিউট করে রাখা রয়েছে, সব সময় পারপেন্ডিকুলার হবে সারফেসের সঙ্গে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এই পি পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি সামহাউ ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের ডিরেকশন কিন্তু সেম দিকেই রয়েছে, ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের ডিরেকশন কিন্তু সেম দিকে রয়েছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড বলো বা এরিয়া ভেক্টর বলো, তো আমি যদি ধরি এই এন ভেক্টর বা এস ওয়ান ভেক্টর যেটাকে বলি, আর ইলেকট্রিক ফিল্ড সেম ডিরেকশনেই রয়েছে, তাহলে পি পয়েন্টে দ্য অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড এরিয়া ভেক্টর উইল বি সেম। আচ্ছা, এটাকে ডিএস করে দিই, ছোট্ট এরিয়া। দ্য অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ডিএস উইল বি 0 ডিগ্রি বিকজ বোথ আর ইন দ্য সেম ডিরেকশন। আচ্ছা, যদি আমি এই পয়েন্টের কথা বলি, মানে এস থ্রিতে যদি আমি বলি, এরিয়া ভেক্টরটা তো বাইরের দিকে বেরোচ্ছেই, সেটা ঠিক আছে, আর ইলেকট্রিক ফিল্ডটাও কিন্তু ভিতর থেকে এদিকেই যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটাও কিন্তু ভিতর থেকে, কেন ওদিকেও তো চার্জ রয়েছে স্যার, ওদিকে কেন যাচ্ছে? কারণ এদিকেও তো পিছন দিকটা তো চার্জ করা আছে, দেখতে পাচ্ছি না যেটা আমরা, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা ওদিকেও কিন্তু বেরোচ্ছে, এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড ওদিকেও সেম ডিরেকশনে রয়েছে, তাহলে ফর এস থ্রি সারফেস অলসো দ্য অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড ডিএস উইল বি 0 ডিগ্রি, তাহলে এস ওয়ান সারফেসেও অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড ডিএস ইজ 0 ডিগ্রি অ্যান্ড এস থ্রি সারফেসেও অ্যাঙ্গেল বিটুইন ই অ্যান্ড ডিএস উইল বি 0 ডিগ্রি। নাও উই উইল টক অ্যাবাউট এস টু সারফেস। এইখানে ক্যাচাল আছে, কেন ক্যাচাল আছে? এই এস টু সারফেসটা তো অনেক দূর অবধি ডিস্ট্রিবিউটেড, মানে কার্ভড সারফেস একটা, তো এই কার্ভড সারফেসে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, এই কার্ভড সারফেসে যে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও, ধরে নাও এখানে একটা পয়েন্ট নিলে, ছোট্ট একটা পোর্শন নিলে এখানে ধরো, ঠিক আছে? তো এই ছোট্ট পোর্শন থেকে এরিয়া ভেক্টরটা কোন দিকে কাজ করছে? এরকমভাবে বাইরের দিকে, এরিয়া ভেক্টরটা এরকমভাবে, এটা আঁকতে যেও না তোমরা, জাস্ট দেখাচ্ছি, এরিয়া ভেক্টরটা এদিকে বাইরের দিকে কাজ করছে, আর ইলেকট্রিক ফিল্ডটা এই পয়েন্টটা কোন দিকে রয়েছে? এদিক বরাবর। তো আমরা দেখতে পাচ্ছি যে এরিয়া ভেক্টরটা এরকম বাইরের দিকে কাজ করছে আর ইলেকট্রিক ফিল্ডটা সোজা এদিকে চলে যাচ্ছে, রাইট? যদি আমি এখানে কার্ভড সারফেসটা নিতাম, তাহলে ওর জন্য এরিয়া ভেক্টরটা এদিকে হতো আর ইলেকট্রিক ফিল্ডটা সোজা এদিকে বেরিয়ে যেত, তাহলে আমাকে কেউ বলতে পারবে যে এই কার্ভড সারফেসটাতে ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? তাড়াতাড়ি করে বলো, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক, হ্যাঁ 90 degree. 90 degree. So the angle between electric field and area vector in the curved portion S2 is 90 degree. তাহলে এই যে তিনটে আলাদা আলাদা আমরা পোর্শন করেছি, S1 S2 S3, তাহলে S1 এর জায়গায় কি বসাবো? ইন্টিগ্রেশন ই ডিএস cos 0 ডিগ্রি, কারণ ওদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। S2 পোর্শনে বসাবো ই ডিএস cos 90 ডিগ্রি। নেক্সট এখানটায় বসাবো, S3 তে বসাবো ই ডিএস আবার cos 0 ডিগ্রি হয়ে যাবে, ইকুয়ালস টু এখানে যা আছে থাক, সিগমা এ বাই এপসাইলন নট। খুবই ভালো কথা। আচ্ছা, এবার cos 0 1 হয়ে যাবে, বেশ, তাহলে এটাও ইডিএস প্লাস এটাও ইন্টিগ্রেশন ইডিএস, আর স্যার মাঝখানেরটা কী হবে? মাঝখানে এটা তো 0 হয়ে যাবে, cos 90 তো 0, তাহলে মাঝখানের এই এস, তাহলে এস ওয়ানটা রইলো, এস থ্রিটা রইলো, আর এস টুটা তো 0 হয়ে গেল, তাহলে এখানে লিখছি নিচে এস ওয়ান আর এস থ্রি, এস টুটা চলে গেছে, ইকুয়ালস টু কী রইলো? সিগমা বাই এপসাইলন নট, সিগমা বাই এপসাইলন নট। বেশ, এবার স্যার আমরা অলরেডি জানি যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ কনস্ট্যান্ট অ্যাট ইচ পয়েন্ট, তাই যদি হয় তাহলে দুটোতেই ইটা বেরিয়ে যাচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে, বিকজ কনস্ট্যান্ট না, ক্যালকুলাসের তো প্রবলেমটাই এটা যে ও কনস্ট্যান্ট লোকজনকে নিয়ে কিছু করতে পারে না, ও সবসময় ভেরিয়েবল টার্মকে নিয়ে কাজ, কনস্ট্যান্ট টার্ম নিয়ে ক্যালকুলাস কিছু করতে পারে না, ঠিক আছে? তো এটা হচ্ছে এস ওয়ানের ইন্টিগ্রেশন, এটা হচ্ছে এস থ্রি ইন্টিগ্রেশন।
আচ্ছা, S1 আর S3 মানে এই যে এই সারফেস দুটো, S1 আর S3 আমি কি বলেছিলাম, সিলিন্ডারটা কনসিডার করছি যার ক্রস সেকশনাল এরিয়া কত A, তাহলে দুটোকেই ইন্টিগ্রেট করলে আমরা কত পাবো, এরিয়া এই পাবো। তাহলে এটা হবে E ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএস মানে A হবে, প্লাস E ইন্টু এখানেও ইন্টিগ্রেশন অফ ডিএস মানে A হবে, তাহলে EA প্লাস EA ইজ ইকুয়ালস টু সিগমা A বাই এপসাইলন নট, রাইট? EA প্লাস EA ইজ ইকুয়ালস টু সিগমা A বাই এপসাইলন নট, দুখানা EA অ্যাড হয়ে গিয়ে হয়ে যাবে 2EA, 2EA ইজ ইকুয়ালস টু সিগমা A বাই এপসাইলন নট। তাহলে দেখো মজার কথা যেটা বলছিল সবাই, যে স্যার এত বড় ইনফাইনাইট এরিয়া, যেটা আগের দিন আমি আলোচনা করেছিলাম যে ইনফাইনাইট লং ওয়্যার, অথচ গসিয়ান সারফেসটা নিচ্ছি ছোট্ট একটা এল ডিস্টেন্সের, কোনো অসুবিধা হবে না তাতে? না, কারণ আগের দিন আমরা দেখতে পেয়েছিলাম যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন ফর্মুলাটা একদম লাস্ট মোমেন্টে এলো তখন দেখতে পেয়েছিলাম যে লেংথটা আলটিমেটলি কেটে গেছিলো। তো লেংথটা কেটে যাওয়ার জন্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডে কোনো প্রবলেম আমাদের আর আসেনি। সেরকমভাবে এখানেও দেখো দুদিক থেকে এরিয়াটা কিন্তু এলিমিনেট হয়ে যাবে, তাই ডাজেন্ট ম্যাটার যে ইনফাইনাইট এই শিটটা কত বড় আছে, গসিয়ান সারফেসটা কত ছোট নিয়েছো, ডাজেন্ট ম্যাটার, আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ইন্ডিপেন্ডেন্ট অফ এরিয়া হয়ে যায়। তাহলে 2E ইজ ইকুয়ালস টু, এখান দিয়ে করছি হ্যাঁ কন্টিনিউ, 2E ইজ ইকুয়ালস টু আমাদের কী এলো, সিগমা বাই এপসাইলন নট। তাহলে E ইজ ইকুয়ালস টু কী আসবে, ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট। ব্লক করে রাখো, ভীষণ জরুরি, এটাকে ব্লক করে রাখো, এটা ভীষণ জরুরি, মানে ভীষণই জরুরি। E is equals to sigma by 2 epsilon naught। এবার আমাকে বলো কে বোঝোনি এই ডেরিভেশনটা, ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে বিলিভ মি এখান থেকে আইআইটির প্রবলেম আসে। কি কি আসে আমি এখনই দেখাবো, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখাচ্ছি আমি। বলো তার আগে কি প্রবলেম আছে তোমাদের এখান থেকে, এই ডেরিভেশন থেকে বুঝতে পেরেছো সিগমা বাই 2 এপসাইলন নটটা? আচ্ছা করে নাও, তারপরে বলছি, করা হয়ে গেলে বলবে। হয়ে গেছে? আচ্ছা মুছলাম তাহলে জিনিসটা। সো ডেরিভেশন ইজ কমপ্লিট। এখন স্যার এটা কী কাজে লাগবে? ওয়েল, অ্যাট দ্য এন্ড অফ অল দ্য ডেরিভেশনস আমরা একটা জিনিস বুঝতে পারলাম, কোথায় গেল টুল, এই যে ইনফাইনাইট শিট, ইনফাইনাইট প্লেন শিট, থিন প্লেন শিট, যেটাকে ইউনিফর্মলি চার্জ করা রয়েছে এইভাবে। গস থিওরেম অ্যাপ্লাই করে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হলো যে ইলেকট্রিক ফিল্ড এখানে দুটো ডিরেকশনই কাজ করে, ইলেকট্রিক ফিল্ড এখানে দুটো ডিরেকশনই মাত্র কাজ করে। কোন কোন দুটো ডিরেকশন? একটা হচ্ছে এই সামনের দিকে সোজা, কিন্তু পারপেন্ডিকুলার হতে হবে, ঠিক আছে? ইট শুড বি পারপেন্ডিকুলার উইথ দ্য সারফেস, হতেই হবে। একটা এরকম সোজা, আর একটা পিছন দিকে এরকমভাবে সোজা, ঠিক আছে? যদি কেউ জিজ্ঞেস করে যে এটার ভ্যালু কত, কত এদিকে, সিগমা বাই 2 এপসাইলন নট, আর এদিকেও সিগমা বাই 2 এপসাইলন নট, ঠিক আছে? কারণ আমরা দুটো এরিয়ার জন্য বার করেছিলাম। 2EA কেন এসেছিল? কারণ একটা S1 সারফেসের জন্য, একটা S3 সারফেসের জন্য, কিন্তু আলটিমেটলি লাস্টে আমরা 2EA থেকে, মানে 2E থেকে আমরা শুধু EA-টা বার করলাম, মানে দুটো সারফেসের জন্য না, আমরা একটা সারফেসের জন্য বার করেছি। দেখা গেছে একটা সারফেসের জন্য ইলেকট্রিক ফিল্ডটা আসছে হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে দুটোর জন্য কত হবে? এখানেও সিগমা বাই 2 এপসাইলন নট, এদিকেও সিগমা বাই 2 এপসাইলন নট। এই কথাটা মনে রেখো, পারলে এই ছবিটা এঁকে রাখো, এটা তোমাদের এখন খুব কাজে লাগবে, ভীষণ কাজে লাগবে এটা। এবার কারোর যদি শুধুমাত্র এটা মনে হয় থাকে যে স্যার ইলেকট্রিক ফিল্ড শুধু এদিকে কাজ করছে, বা কারোর যদি শুধু এটা মনে হয় যে শুধু ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করছে, সেটা কিন্তু ভুল, দুদিকেই কাজ করে। এদিকে সিগমা বাই 2 এপসাইলন নট, এদিকে সিগমা বাই 2 এপসাইলন নট, হাফ হাফ। এখান থেকে কোশ্চেনটা কীরকম আসে আমি দেখাবো, মানে কোশ্চেন মানে কি, মানে কম্পিটিটিভ এক্সামে কীরকম আসে, জয়েন্ট বা নিটে কমন কোশ্চেন এটা, আর এটা আইআইটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? মুছলাম মুছলাম। আচ্ছা, এইটা একটা প্লেন শিট,
এইটা আরেকটা। দুটো প্যারালালি ইউনিফর্মলি চার্জড ইনফাইনাইট প্লেন শিট রাখা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, একটু হেডিং দিয়ে রাখো ছোট্ট করে নিচে, মানে এই টপিকটা থেকেই তো এটা এসছে, তো লেখো টু ইনফাইনাইট, বা এভাবে লেখো ইলেকট্রিক ফিল্ড অফ টু পজিটিভলি চার্জড প্যারালাল প্লেটস। কি বললাম? ইলেকট্রিক ফিল্ড অফ ইলেকট্রিক ফিল্ড অফ ইলেকট্রিক ফিল্ড অফ টু পজিটিভলি চার্জড প্যারালাল প্লেটস দুটোই পজিটিভলি চার্জড রয়েছে, ঠিক আছে, দুটোই পজিটিভলি চার্জড রয়েছে। তো আমি ধরে নিলাম যে এখানেও এটাও প্লাস চার্জ দেওয়া রয়েছে, আর এটাও প্লাস চার্জ দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার একটা প্রশ্ন হলো, স্যার দুটো প্যারালাল প্লেটেই কি সারফেস চার্জ ডেন্সিটিটা সেম? সারফেস চার্জ ডেন্সিটি মানে মানে ইউনিট এরিয়ায় অ্যামাউন্ট অফ চার্জ কি সেম দুটোতেই? ওয়েল, সেম ধরতে পারো আবার নাও ধরতে পারো, পরীক্ষায় জেনারেলি সেম দিয়ে দেয়। আচ্ছা, আমি ডিফারেন্ট ধরেই করছি, ঠিক আছে, ডিফারেন্ট ধরে করলে আমরা আরও বেটার শিখতে পারবো। যদি আমরা ডিফারেন্ট ধরে করি তাহলে আরও বেটার শিখতে পারবো। তো আমি ধরলাম যে এই ফার্স্ট প্লেটটাতে, এই ফার্স্ট শিটে সারফেস চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা ওয়ান, আর এই সেকেন্ড প্লেটটাতে সারফেস চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা টু, ঠিক আছে। প্রথমে আমরা ডিফারেন্ট ধরে শিখি, তাহলে আরও বেটার হবে। তিনটে পয়েন্ট আমি নিচ্ছি। কী কী তিনটে পয়েন্ট? একটা নিলাম পি, একটা নিলাম কিউ, একটা নিলাম আর। আচ্ছা, ভেবে নিও না যেটা কিউ মানে চার্জ, এটা একটা পয়েন্টের নাম, পি কিউ আর, ঠিক আছে। তিনটে পয়েন্ট আমি নিয়েছি, দেখো, একটা পি পয়েন্ট, একটা কিউ পয়েন্ট, একটা আর পয়েন্ট। ছবিটা দেখে কিছুটা বুঝতেই পারছো যে ব্যাপারটা কি। ব্যাপারটা এটাই রয়েছে যে একটা এই কিউ পয়েন্টটা রয়েছে দুখানা প্লেটের মাঝখানে, এই পি পয়েন্টটা রয়েছে এই ফার্স্ট প্লেটটার এক্সট্রিম লেফটে, তাই তো, আর আর পয়েন্টটা রয়েছে সেকেন্ড প্লেটটার এক্সট্রিম রাইটে, পুরো রাইটে রয়েছে। ক্লিয়ার? এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি একে একে যে এই পি পয়েন্টে, কিউ পয়েন্টে আর আর পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে, এটা জাস্ট তোমাদের বার করতে হবে। এবার এক্ষেত্রে একটা প্রবলেম কি হয় যে এই ফার্স্ট প্লেটটা পি পয়েন্টের যতটা কাছে রয়েছে, সেকেন্ড প্লেটটা কিন্তু পি পয়েন্ট থেকে একটু দূরে রয়েছে, বাট উই উইল নেগলেক্ট দ্যাট ডিস্টেন্স। এই যে ডিস্টেন্সটা রয়েছে এটাকে আমরা নেগলেক্ট করে নেবো। ওই ডিস্টেন্সের জন্য কোনো ফারাক পড়ে না আলটিমেটলি, কারণ তোমরা ভেবে দেখো থিন শিটের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা এসেছিল সিগমা বাই টু এপসাইলন নট, ইট ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট অফ এরিয়া অর ডিস্টেন্স, ডিস্টেন্সের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ইউনিফর্মলি চার্জড হলে এরিয়া বা ডিস্টেন্স কোনোটার সঙ্গে ওটা ডিপেন্ডেন্ট নয়, তাই কোন প্লেটটা আগে রয়েছে কোন প্লেটটা পরে রয়েছে কিছু যায় আসে না। ক্লিয়ার জিনিসটা? এবার প্রথমে আমি তোমাদের পি পয়েন্টে বার করতে বলছি। লেটস টক অ্যাবাউট পি পয়েন্ট। তো পি পয়েন্টে আগেই আমাদের ধরে নিতে হবে একটা প্লাস ওয়ান চার্জ, কারণ আগে থেকেই বলে রেখেছি তোমাদের যে কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করা মানেই হচ্ছে, আবারও বলছি, কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করা মানেই হচ্ছে ওই পয়েন্টে একটা প্লাস ওয়ান চার্জের উপরে কত এফেক্ট পড়ছে সেটা বার করা, ঠিক আছে। যদি আমি আজকে এই প্লেটটার কথা বলি, এই প্লেটটার কথা যদি বলি, পিছন দিকেও তো চার্জ দেওয়া রয়েছে, আর এই সেকেন্ড প্লেটটারও পিছন দিকে চার্জ দেওয়া রয়েছে, যেটা আমরা দেখাতে পারছি না, টু ডাইমেনশনালি ছবিটা এঁকেছি সেই জন্য। তো সেটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করে? ইলেকট্রিক ফিল্ডটা কাজ করে একদম এক্সট্রিম লেফটে। বোঝার চেষ্টা করো কী বলতে চাইছি। এই যে পি পয়েন্টে যে প্লাস ওয়ান চার্জটা রয়েছে, যদি আমি প্রথমে বার করি যে এই ফার্স্ট প্লেটটার জন্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে, দেখো, ফার্স্ট প্লেটটাও পজিটিভলি চার্জড, পি পয়েন্টটাও পজিটিভলি চার্জড, তাহলে এই পজিটিভ চার্জটা এই পজিটিভ চার্জকে অবশ্যই রিপেল করবে, অ্যাট্রাক্ট তো করতে পারে না, রিপেল তো করবে। রিপেল যদি করে নিশ্চয়ই এদিকে টানবে না, রিপেল করা মানে কি উল্টো দিকে ঠেলে দেওয়া। তাহলে এই ফার্স্ট শিটটার জন্য পি পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে? এই ডিরেকশানে কাজ করবে। আই গেস বুঝতে পেরেছো তোমরা কি বললাম তাহলে? এই ফার্স্ট প্লেটটার জন্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে? এই ডিরেকশানে কাজ করবে, ঠিক আছে। যার ভ্যালু কী হবে? ভ্যালুটা কী হবে? সিগমা ওয়ান বাই টু এপসাইলন নট। কেন স্যার সিগমা ওয়ান বাই টু এপসাইলন নট কেন হলো? সিগমা ওয়ান বাই টু এপসাইলন নট এই কারণেই হলো কারণ, আচ্ছা, ফর্মুলাটা তো আমরা বার করেছিলাম যে সারফেস চার্জ ডেন্সিটি বাই টু এপসাইলন নট। এবার এখানে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা ওয়ান, তো কী করা যাবে?
তো সিগমা ওয়ান বাই টু এপসাইলন নট। আচ্ছা এদিকে কেন হলো আমি আবার বলছি, এটা পুরোটা পজিটিভলি চার্জড আর এটাও পজিটিভ চার্জ, তো রিপেল করে দূরে ঠেলে দিচ্ছে। আচ্ছা স্যার এবার যদি পি পয়েন্টে আমরা এই সেকেন্ড প্লেটটার জন্য যদি এফেক্ট বার করি, প্লিজ কেউ আমাকে বলো এটা অ্যাট্রাকটিভ হবে না রিপালসিভ হবে? পি পয়েন্টে প্লাস ওয়ান চার্জের উপরে এই প্লাস টু এর এফেক্টটা, এই মানে সেকেন্ড প্লেটের এফেক্টটা অ্যাট্রাকটিভ হবে না রিপালসিভ হবে? রিপালসিভ মানে এটাও কিন্তু দূরেই ঠেলবে, রিপালসিভ মানে এটাও কিন্তু এদিকেই ঠেলবে। আচ্ছা এটার ভ্যালুটা কি লিখবো একটু বলো আমাকে, এটার ভ্যালুটা কি হবে? যেমন এটার জন্য হয়েছিল সিগমা ওয়ান বাই টু এপসাইলন নট, এই সেকেন্ড প্লেটটার জন্য ভ্যালুটা কি হবে? সিগমা টু বাই টু এপসাইলন, কারণ এটা সারফেস চার্জ ডেন্সিটি সিগমা টু দেওয়া রয়েছে। তাহলে এই পি পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে সিগমা ওয়ান বাই টু এপসাইলন নট, আর একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে সিগমা টু বাই টু এপসাইলন নট। এরকম করে রেখে দিলাম, যদি তোমাদের কোনো অসুবিধা থাকে আমাকে বলবে। আমি ধরে নিচ্ছি তোমাদের অসুবিধা নেই, যদি থাকে আমি পরে আবার বোঝাবো। তাহলে দুটো ডিরেকশন, দুটো এদিকে কেন, ভ্যালুটা সবার আগে এটা মনে রাখবে, এটার থেকে ভ্যালুটা চেঞ্জ হবে না। সারফেস চার্জ ডেন্সিটি সিগমা ওয়ান, সেই জন্য এখানে ওয়ান বসেছে। এটাতে সিগমা, এখানে সিগমা টু, তাই এখানে টু বসেছে, এছাড়া অন্য কিছু নয়। ডিরেকশনটা হচ্ছে বড় কথা, ম্যাগনিচিউডটা বড় কথা নয়। হ্যাঁ স্যার, কারণ দুটোই পজিটিভ চার্জ, তো দুটোই তো এটাকে রিপেল করবে, তাই জন্য ওদিকে ঠেলে দিচ্ছে দুটোই। হ্যাঁ একটা মিনিট দাঁড়াও, আমি আসছি, একটা মিনিট দাঁড়াও। হ্যাঁ সরি। তো তাহলে দুটো ডিরেকশন ওদিকে কেন হচ্ছে, কারণ স্যার দুটোই পজিটিভ চার্জ আর দুটো রিপেল করছে। ওকে, এবার আমি এই আর পয়েন্টের কথা বলছি, নাও টক অ্যাবাউট দিস আর পয়েন্ট, ঠিক আছে? ওয়েট, তো আর পয়েন্টটা রয়েছে সেকেন্ড প্লেটেরও একদম এক্সট্রিম রাইটে। ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করা মানে ওই পয়েন্টটা প্লাস ওয়ান চার্জ রয়েছে। তো দেখা যাক যে এই প্লাস ওয়ান চার্জের উপরে এই প্লেটটার কীরকম এফেক্ট পড়ে, আর এই প্লেটটার মানে এই প্লেটটার কীরকম এফেক্ট পড়ে। স্যার অবভিয়াসলি রিপালসিভ হবে, কেন? আরে এটাও পজিটিভলি চার্জ, এটাও পজিটিভলি চার্জ, তো ওকে ঠেলবে না, নো ডাউট ওকে এদিকে ঠেলবে, ঠেলুক। এটাও পজিটিভলি চার্জ, এটাও পজিটিভলি চার্জ, তাহলে ফার্স্ট প্লেটটাও তো প্লাস ওয়ান চার্জটাকে ঠেলবে, কোন দিকে ঠেলবে? এদিকে ঠেলবে, ঠেলুক গে। ভ্যালুটা কত হবে? সিগমা ওয়ান বাই, ফার্স্ট প্লেটের জন্য ভ্যালুটা হবে সিগমা ওয়ান বাই টু এপসাইলন নট। আর সেকেন্ড প্লেটটার জন্য কত হবে? সেকেন্ড প্লেটটার জন্য হবে হচ্ছে সিগমা টু বাই টু এপসাইলন নট। ঠিক আছে, আশা করি ডিরেকশনটা বুঝতে পেরেছো। এবার আমি এই মিডল পয়েন্টটার কথা বলছি, যেটা একদম মাঝখানে রয়েছে। কোনো পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বার করা মানে আমি আবার বলছি সেই পয়েন্টে প্লাস ওয়ান চার্জ থাকা। এখন এই পজিটিভ চার্জগুলো এটাকে রিপেল করবে এদিকে, আবার এই পজিটিভ চার্জগুলো এটাকে এদিকে রিপেল করবে, তাই না? এরা বলছে এই এদিকে যা, আর এরা বলছে এই এদিকে যা, কি ক্যাচালে পড়েছে ভাবো, দুই থেকে দুজনে ঠেলছে। তো আমি ধরলাম প্রথমে ফার্স্ট প্লেটটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি। তো ফার্স্ট প্লেটটা ওকে এদিকে ঠেলছে টুয়ার্ডস দ্য সেকেন্ড প্লেট, ফার্স্ট প্লেটটা ওকে সেকেন্ড প্লেটের দিকে ঠেলছে উইথ আ ভ্যালু অফ সিগমা ওয়ান বাই টু এপসাইলন নট। আর সেকেন্ড প্লেটটা ওকে, ওটা ব্লু দিয়ে দেখাচ্ছি, সেকেন্ড প্লেটটা ওকে ফার্স্ট প্লেটের দিকে ঠেলছে উইথ আ ভ্যালু অফ সিগমা টু বাই টু এপসাইলন নট। আচ্ছা, বসুন্ধরা, সৃজনী, মিথিরা, রাজীব সবাই কি এই ডিরেকশন তিনটে বুঝতে পেরেছো, যে তিনটে পয়েন্টে কীরকম ডিরেকশন কাজ করছে? হ্যাঁ স্যার। ওই, বুঝেছো? হ্যাঁ স্যার। সৃজনী, হ্যাঁ
বলুন। যাই হোক, তো এবার তিনটে পয়েন্টে যদি আমি তোমাদেরকে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলি, যে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা কী হবে, তাহলে পি পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত, কিউ পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত, আর আর পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত। E1 E2 E3 তিনটে নাম দিলাম, একটু বলবে আমাকে কেউ, মিথিরা একটু বলবে E1 এর ভ্যালুটা কী হবে। ডিরেকশনের বিষয়ে পরে কথা বলবো, টক অ্যাবাউট দ্য ভ্যালু নাও। ম্যাগনিচিউডটা কী হবে, E1টা ভ্যালুটা কী হবে, বলো 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 বলো। আরে পি পয়েন্টে টোটাল ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে, ফার্স্ট প্লেটের জন্য সিগমা 1/2 এপসাইলন নট, সেকেন্ড প্লেটের জন্য সিগমা 2/2 এপসাইলন নট। দুটো ডিরেকশন সেম দিকে আছে, তাহলে অ্যাডিশন হবে না সাবট্রাকশন হবে, অ্যাডিশন হবে। তার মানে সিগমা 1/2 এপসাইলন নট প্লাস সিগমা 2/এপসাইলন নট কমন নিয়ে নিলে হয়ে যাবে 1/2 এপসাইলন নট ইন্টু সিগমা 1 প্লাস সিগমা 2। নেক্সট E2, E2, আচ্ছা E2 পরে করছি, আগে E3 বলো, সৃজনী বলো E3 কী হবে। সিগমা 1/2 এপসাইলন নট প্লাস সিগমা 2/2 এখানেও সেম ডিরেকশানে রয়েছে, তাই অ্যাডিশন হলো সিগমা 1/2 এপসাইলন নট প্লাস সিগমা 2/2 এপসাইলন নট। কমন নিলে হয়ে যাবে 1/2 এপসাইলন নট ইন্টু সিগমা 1 প্লাস সিগমা 2। খুবই ভালো কথা। লাস্ট আসছি আমি এই E2 পয়েন্টে, কেউ আমাকে বলো। আচ্ছা, এবার E2র বিষয়ে একটা সমস্যা আমাদের হয়, সেটা হচ্ছে স্যার এখানে তো ডিরেকশনটা উল্টো রয়েছে, তাহলে কি এখানে অ্যাডিশন করা উচিত না। যখন দুটো কোয়ান্টিটির ডিরেকশন উল্টো হবে তখন অ্যাডিশন না, তখন সাবট্রাকশন করতে হয়। তো আইদার সিগমা 1/2 এপসাইলন নট মাইনাস সিগমা 2/2 এপসাইলন নট হবে, বা সিগমা 2/2 এপসাইলন নট মাইনাস সিগমা 1/2 এপসাইলন নট হবে। কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে বুঝবো কী করে, এটা ডিপেন্ড করছে যে কোন সারফেস চার্জ ডেন্সিটিটা বেশি, সিগমা 1টা বেশি নাকি সিগমা 2টা বেশি। যদি সিগমা 1টা বেশি হয়, যদি আমি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট কিউ পয়েন্ট উইল বি সিগমা 1/2 এপসাইলন নট মাইনাস সিগমা 2/2 এপসাইলন নট। ঠিক আছে, ইফ ইফ সিগমা 1 গ্রেটার দ্যান সিগমা 2, বড় হলে, যদি সিগমা 2টা বড় হতো তাহলে ওটা আগে থাকতো, ব্যাস দ্যাটস ইট। মানে মোদ্দা কথা, কে আগে থাকবে কে পরে থাকবে সেটার থেকেও বড় কথা হচ্ছে যে কোথায় অ্যাডিশন হচ্ছে আর কোথায় সাবট্রাকশন হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি এক্সট্রিম লেফটে আর এক্সট্রিম রাইটে অ্যাডিশন হচ্ছে আর মাঝখানে সাবট্রাকশন হচ্ছে। স্যার সব জায়গাতেই কি এরকম হবে না, অন্ধের মতো করে দিলে চলবে না, এরকম মুখস্থের মতো করলে চলবে না, বুঝে বুঝে আমাদের করতে হবে। তো বুঝে বুঝে করলাম আমরা, যে কোথায় অ্যাট্রাকটিভ হচ্ছে কোথায় রিপালসিভ হচ্ছে সেই অনুযায়ী ডিরেকশনটা বসিয়ে দিলাম, তারপর ডিরেকশন অনুযায়ী অ্যাডিশন সাবট্রাকশন করে দিলাম, দ্যাটস ইট। করে নাও, এখানে গল্প লেখার কোনো জায়গা নেই। হয়ে গেলে বলবে। হয়ে গেছে, সবার হয়ে গেছে তো, তাহলে মুছে দিচ্ছি কিন্তু। ওকে, মুছলাম। আচ্ছা, আমরা না মানে যখন প্লেট আঁকবো তখন এইভাবে আর আঁকবো না, মানে আমরা শুধু এই সামনের পোর্শনটা আঁকবো, এটা স্ট্রেট লাইনের মতো, মনে রেখো, শুধু অ্যাজ ইভ আমরা এটা দেখতে পাচ্ছি। এবার আমি এখান থেকে বেশ কয়েকটা কেস মানে পরপর পরপর দেবো, দেখো পারো কি না। এইটা দুটো প্যারালাল প্লেট রয়েছে, ইউনিফর্মলি চার্জড ইনফাইনাইট প্লেট বা থিন শিট, প্লেট বলা উচিত না, থিন শিট বলা উচিত। এটা পজিটিভলি চার্জড, এটা পজিটিভলি চার্জড। এটা সারফেস চার্জ ডেন্সিটি সিগমা, এটারও সারফেস চার্জ ডেন্সিটি সিগমা, হ্যাঁ, সিগমা 1 সিগমা 2 নয়। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমাদের এর পরের চ্যাপ্টারটা হচ্ছে ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স। আজকে যে টপিকটা পড়াচ্ছি, যে প্যারালাল প্লেটের যে টপিকটা করাচ্ছি, এই এখন যেটা শেখাচ্ছি আমি, এই যে রিজিয়ন 1 রিজিয়ন 2 রিজিয়ন 3, বিলিভ মি একটু ভালো করে শিখে রাখো এটা। ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স না জল হবে তোমাদের কাছে। ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স অনেক ছেলেমেয়েরাই শেখে, আমিও শিখে এসেছি আমার সময় 11-12-এ, নাম্বারও পেয়ে গেছি।
কিন্তু জিনিসটা যে কি কোনোদিন আমার ভালো লাগতো না, কারণ আমার মাথায় কোনোদিন ঢোকেনি, মুখস্থ করে বেরিয়ে গেছি। যদি শুধুমাত্র এই সিঙ্গেল টপিকটা তোমরা বোঝো না, আজকের এই সিঙ্গেল টপিকটা যদি বোঝো, আর এরপরে যে ইলেকট্রিক পোটেনশিয়াল চ্যাপ্টারটা আছে ওখানে অল্প একটা কনসেপ্ট লাগবে, এই দুটো জিনিস যদি বুঝে যাও না, আমি বলছি ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স তোমাদের মানে ভগবান সব ভোলাতে পারবে না। শুধু এই এই সিঙ্গেল টপিকটা বোঝো, ওকে? তো দুটো সারফেস চার্জ ডেন্সিটি সিগমা সিগমা লিখে দিয়েছি। এবার আমি তিনটে রিজিয়ান নিলাম, রিজিয়ান ওয়ান, রিজিয়ান রিজিয়ান ওয়ান, রিজিয়ান টু, রিজিয়ান থ্রি, রিজিয়ান ওয়ান, রিজিয়ান টু, রিজিয়ান থ্রি। লোকজন ক্যাপাসিটার ক্যাপাসিটেন্সকে আননেসেসারি ভয় পায়, বাট বিলিভ মি এই টপিকটার উপর পুরো ডিপেন্ড করে। এই টপিকটা হয়ে গেল তো খেলা শেষ হয়ে গেল। চলো আবার তিনটে পয়েন্ট। আচ্ছা স্যার, আগেরটার সঙ্গে এখানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা এটাই যে আগেরটাতে সারফেস চার্জ ডেন্সিটি দুটো আলাদা নিয়েছিলাম, আর এখানে সারফেস চার্জ ডেন্সিটি দুটো সেম নিয়েছি, সিগমা আর সিগমা। তো আমাকে বলো রিজিয়ান ওয়ান, রিজিয়ান টু আর রিজিয়ান থ্রিতে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে? ফার্স্ট এই রিজিয়ান ওয়ানের কথা বলছি, রিজিয়ান ওয়ান এই পি পয়েন্টে এই ফার্স্ট প্লেটটার জন্য পি পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? রিপালসিভ, এদিকে ঠেলবে। কত ভ্যালু দিয়ে? সিগমা বাই টু এপসাইলন নট। কেন স্যার? আরে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তো রিপেলই তো করবে। আর সারফেস চার্জ ডেন্সিটি সিগমা, তো আমরা তো ফর্মুলা অলরেডি ডিরাইভ করেছি যে সিগমা বাই টু এপসাইলন নট হয়। আগেরটায় সিগমা ওয়ান ছিল তাই সিগমা ওয়ান লিখেছিলাম। আচ্ছা, নেক্সট টক অ্যাবাউট দিস প্লেট। সিগমা এই সেকেন্ড প্লেটটার জন্য পি পয়েন্টে এদিকেই হবে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, তো কী হবে? সিগমা বাই টু এপসাইলন নট। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে? এখানে ইলেকট্রিক ফিল্ড হবে হচ্ছে সিগমা বাই টু এপসাইলন নট প্লাস সিগমা বাই টু এপসাইলন নট ইজ ইকুয়ালস টু টু সিগমা বাই টু এপসাইলন নট, টু কাটিয়া গেল, সুতরাং ই ওয়ান ইজ ইকুয়ালস টু পড়িয়া রইল সিগমা বাই এপসাইলন নট। ওকে, থার্ড পয়েন্টে থার্ড রিজিয়ানে এই আর পয়েন্টের কথা বলছি, ঠিক আছে? ফার্স্ট প্লেটের জন্য এই ফার্স্ট প্লেটটার জন্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করছে কারণ রিপালসিভ, সিগমা বাই টু এপসাইলন নট। সেকেন্ড প্লেটের এই পজিটিভ চার্জগুলোর জন্য এই পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করছে, তাহলে সিগমা বাই টু এপসাইলন নট। তাহলে আবারও এখানে ইলেকট্রিক ফিল্ডটা ই3 লিখলাম, আবারও এখানে ইলেকট্রিক ফিল্ডটা দুটোর অ্যাডিশন হবে, টু সিগমা বাই এপসাইলন নট, সরি সিগমা বাই এপসাইলন নট প্লাস সিগমা বাই টু এপসাইলন নট। অ্যাড করলে হয়ে যাবে টু সিগমা বাই টু এপসাইলন নট, টু কেটে যাবে, পড়ে থাকবে সিগমা বাই এপসাইলন নট। ওকে, তাহলে ই ওয়ান পেয়ে গেছি, ই3 পেয়ে গেছি। ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট ফার্স্ট রিজিয়ান অ্যান্ড থার্ড রিজিয়ান। নাও উইল টক অ্যাবাউট দ্য সেকেন্ড রিজিয়ান, মানে এই মাঝখানে কী হবে? এই ফার্স্ট প্লেটটা ওকে সেকেন্ড প্লেটের দিকে ঠেলবে উইথ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড সিগমা বাই টু এপসাইলন নট। সেকেন্ড প্লেটটা ফার্স্ট প্লেটের দিকে ঠেলবে রিপালসিভ না, উইথ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড টু সিগমা বাই টু এপসাইলন নট। তাহলে এখানে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কত হবে? ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড হবে হচ্ছে সিগমা বাই টু এপসাইলন নট। কোনটা বড় কোনটা ছোটো দেখার দরকার নেই কারণ দুটোই সেম, সিগমা বাই টু এপসাইলন নট, সিগমা বাই টু এপসাইলন নট। তাহলে ই2 ইকুয়ালস টু চলে যাচ্ছে 0। বলো সবাই বুঝতে পারলে কি না? সবার কাছে ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। করে রাখো we only need this knowledge for capacitor capacitance। এটা হয়ে গেল মানে খেলা শেষ। বাপরে, মুছে দিলাম মুছে। এটা একটা টাইপ গেল, দিস টাইপ 1, ঠিক আছে? নাও উইল টক অ্যাবাউট টাইপ 2। সেটা কি? টাইপ 2, এই টাইপ 2টা হচ্ছে কনসেপ্ট অফ ক্যাপাসিটার, ঠিক আছে? এসব লিখো না, জাস্ট বলে রাখছি। এই টাইপ 2টাই হচ্ছে কনসেপ্ট অফ ক্যাপাসিটার ব্যাপারটা এখান থেকে আমরা তৈরি করব পরে, এই কনসেপ্টটা কাজে লাগিয়েই তৈরি করব। বসুন্ধরা তুমি কি বলে ভিডিও অন অফ করে দাও, শুধু নেট খাচ্ছে তোমার। আচ্ছা, ফার্স্ট প্লেট আর সেকেন্ড প্লেট, এটা পজিটিভলি চার্জড, এটা নেগেটিভ। আচ্ছা, এটা এই গল্পটা পুরোটা আমাকে কে বলবে? এই গল্পটা আমাকে পুরোটা মিথিলা বলবে।
ফার্স্ট প্লেট সেকেন্ড প্লেট, এটাকে পজিটিভলি, আচ্ছা শোনো, এটা পজিটিভলি চার্জ দেওয়া রয়েছে, এটা নেগেটিভলি চার্জ দেওয়া রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে সিগমা, আর এখানে সারফেস চার্জ ডেনসিটি মাইনাস সিগমা, আর কিছু না। ডিফারেন্সটা এটাই যে এটা ম্যাগনিটিউডটা সেম, মানে ইউনিট এরিয়ায় অ্যামাউন্ট অফ চার্জ সেম, দ্য অনলি ডিফারেন্স ইজ সাইন, এটা প্লাস এটা মাইনাস। তিনটে রিজিয়ান অ্যাজ ইট ইজ যা ছিল সেম, এক জিনিস, হ্যাঁ। রিজিয়ান 1, রিজিয়ান 2, আর এটাই হচ্ছে ক্যাপাসিটার। এই যে কনসেপ্ট, এটা যেটা এঁকেছি, এটাই আমরা পরে পড়বো প্যারালাল প্লেট ক্যাপাসিটার। ক্যাপাসিটার তো অনেক রকমের হয়, স্ফেরিক্যাল ক্যাপাসিটার, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটার, তারপরে প্যারালাল প্লেট ক্যাপাসিটার। তো ইট ইজ প্যারালাল প্লেট ক্যাপাসিটার, এই কনসেপ্টটা দিয়েই হবে। তো দেখা যাক, আমাকে বলো এই রিজিয়ান 1, রিজিয়ান 2 আর রিজিয়ান 3, মিথিরা, এই তিনটে পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কী করে করবো একটু বলে দাও, মানে কীরকম হবে একটু বলো। এখানে +1 চার্জ আছে, এখানে +1 চার্জ, এখানে +1 চার্জ, বলো পি পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু, আমি বলে নিচ্ছি কী বলবো তোমাকে। পি পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস প্লেট 1 কোন দিকে হবে? বাঁদিকে হবে। হ্যাঁ বাঁ দিকে, মানে লেফট সাইডে। ওকে, উইথ আ ভ্যালু কত হবে? σ/2ε0। বেশ। আচ্ছা, আরেকটা কথা, তোমাকে যখন সবাইকে যখন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করাচ্ছি, এটা কথা বারবার বলছি যে এই চ্যাপ্টারের একটা স্পেশালিটি হলো ডু নট পুট দ্য সাইন ইন দ্য ইকুয়েশন, প্লাস হোক মাইনাস হোক বসাবে না। ওকে, এবার বলো এই সেকেন্ড প্লেটটার জন্য পি পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? ডান দিকে হবে। ডান দিকে হবে, কারণ এটা নেগেটিভ রয়েছে, তাহলে এই পজিটিভটাকেও অ্যাট্রাক্ট করবে। এই ফার্স্ট এরকম একটা কেস পেলাম, তাহলে এদিকে টানছে। উইথ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড σ/2ε0। স্যার মাইনাস দেবো না, না, তাহলে পুরো ভুল হয়ে যাবে, মাইনাস দিলে ভুল হয়ে যাবে, তাহলে উল্টো হয়ে যাচ্ছে ওটা। ওকে, কিউ পয়েন্টে বলো, কিউ পয়েন্টে কী হবে? এই ফার্স্ট প্লেটের জন্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কোন দিকটায় হবে? ডান দিকে। ডান দিকে, উইথ আ ভ্যালু অফ, যেটা তো ব্ল্যাক দিয়ে দেখাতে হবে, উইথ আ ভ্যালু অফ σ/2ε0। আর ওইটা ওটাও ডান দিকেই ওটাও হবে। ডান দিকেই হবে, দুটোই সেম দিকে রয়েছে এখানে, এইখানে দুটোই সেম দিকে রয়েছে σ/2ε0। আচ্ছা, এই থার্ড রিজিয়ানে থাকা আর পয়েন্টে +1 চার্জটার উপরে ফার্স্ট প্লেটের জন্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? ডান দিকে। ডান দিকে, কারণ এটা নিজে পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে রিপেল করে দূরে ঠেলে দিচ্ছে, উইথ আ ভ্যালু অফ σ/2ε0। আর সেকেন্ড প্লেটে থাকা প্লাস, সেকেন্ড প্লেটের চার্জের জন্য কোন দিকে হবে ওটা? বাঁ দিকে। বাঁ দিকে, কারণ অ্যাট্রাক্ট করছে, এটা মাইনাস এটা প্লাস, সো ইট ইজ σ/2ε0। তাহলে আমাকে বলো ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড এখানে কত হলো? E1 হবে হচ্ছে, দেখো দুটো অপোজিট ডিরেকশনে রয়েছে, সেম ভ্যালু বাট অপোজিট ডিরেকশন, তাহলে কী হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে, সাবট্রাকশন 0। E3 এখানেও দুটো অপোজিট ডিরেকশনে রয়েছে, তো σ/2ε0 মাইনাস σ/2ε0 0। আর এই মাঝখানটা কী হবে? দুটো অ্যাড হয়ে যাবে, কারণ সেম ডিরেকশনে রয়েছে। এবার একটা জিনিস লক্ষ্য করেছো, ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করছে? প্লাস থেকে মাইনাসের দিকে, খেয়াল রেখো কথাটা। ওই যে ফিল্ড লাইন পড়িয়েছিলাম, প্লাস থেকে বেরোয় মাইনাসে ঢুকে যায়। দ্যাটস ইট, করে নাও। যদি এটা বুঝে থাকো, ক্যাপাসিটেন্স আটকাবে না, প্রমিস।
হয়ে গেছে? আচ্ছা, ওয়েল, দ্য থিওরি পার্ট অফ ইলেকট্রিক ফিল্ড ইজ কমপ্লিট। হ্যাঁ, আর চিন্তার কোনো জায়গা নেই, বিকজ আমাদের পুরো ডিটেলসে শেষ হয়েছে। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা করেছি অলরেডি। হ্যাঁ, এবার হ্যাঁ, স্টিল স্বয়ং ভগবানও নেমে এসে বলতে পারে না সব করিয়ে দিয়েছি, কেউই কোনোদিন বলতে পারে না। তো নিজেদের পড়াটা সবসময় কন্টিনিউ করবে, আর দেখবে আর কী কী জিনিস শেখা যায় এখান থেকে, ঠিক আছে? চেষ্টা করবে। তবু আমি আমি অ্যাটলিস্ট ট্রাই করবো যে কটা কেস হতে পারে সব কটা করিয়ে দেওয়া, কিন্তু কেউই পারে না এরমভাবে যে সব করিয়ে দিয়েছি বলতে। বাট স্টিল আমাদের সিলেবাস অনুযায়ী, আমাদের থিওরি অনুযায়ী সব হয়ে গেছে আমাদের। তাও তোমাদেরকে এগুলো করতে থাকতে হবে। আরেকটা জিনিস যেটা তোমাদের মধ্যে লক্ষ্য করছি, লিখে প্র্যাকটিস করছো না। হ্যাঁ, তোমরা পড়ছো টড়ছো সবই ঠিক আছে, কিন্তু লিখে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু মুশকিল আছে। তো তোমরা একটা কাজ করবে, আমি তোমাদের একটা কাজ দিলাম, সেটা হলো প্রত্যেক দিন এই ফিজিক্সের ডেরিভেশনগুলো করে 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 আমাকে পাঠাবে, গস থিওরেম। এবার তোমাদের ব্যাপার, তোমরা কোন দিন কোন টপিকটা প্র্যাকটিস করবে। কোনো দিন তোমাদের মনে হলো স্কোয়ার প্রবলেমগুলো প্র্যাকটিস করি, সেগুলো করে আমাকে পাঠাবে। কোনো দিন তোমাদের মনে হলো গস থিওরেম অ্যাপ্লিকেশনগুলো করি, সেগুলো করে আমাকে পাঠাবে। কোনো দিন তোমাদের মনে হলো কুলম্বস লয়ের ডেরিভেশন যেটা করেছিলাম ওটা করি, প্র্যাকটিস করবে ওটা। কোনো দিন মনে হলো অ্যাক্সিসের ওই যে ডাইপোলের অ্যাক্সিয়াল পয়েন্ট আর আর পারপেন্ডিকুলার বাইসেক্টরে যে পয়েন্ট, ওখানে ইলেকট্রিক ফিল্ড, ওটা বার করি। টর্কটা বার করি। টর্ক যদিও এর পরের চ্যাপ্টারে আরও বেটারভাবে রয়েছে, ইলেকট্রিক পোটেনশিয়ালের চ্যাপ্টারে, তার আগে এটা কিছুই না। আধ ঘন্টা, হ্যাঁ দাও দিবে। তো হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডটা বার করতে হবে। ওয়েল, তো আজকে আমরা একটা লাস্ট পয়েন্ট শিখবো, মানে এটা কোনো থিওরিটিক্যাল পয়েন্ট নয়, এটা হচ্ছে এটা ক্যালকুলেশনের জন্য, বাট মজা পাবে তোমরা করে। হ্যাঁ, হেডিং দাও, ক্যালকুলেশন অফ ডিটারমিনেশন অফ নিউট্রাল পয়েন্ট। আচ্ছা, তার আগে বলে রাখি, নিউট্রাল পয়েন্ট শুরু করার আগে তোমাদের আমি জিজ্ঞেস করছি, ফ্রম দিস হোল চ্যাপ্টার, এই পুরো চ্যাপ্টার থেকে তোমাদের কোনো ডাউট আছে? পুরো চ্যাপ্টার থেকে কোনো পোর্শন থেকে কোনো ডাউট? আমি সবাইকে জিজ্ঞেস করছি, কোনো পোর্শন থেকে কোনো ডাউট? না যদি থাকে তাহলে আমি নিউট্রাল পয়েন্টে যাব। কোনো ডাউট নেই তো? তাহলে আমি নেক্সট উইকে তোমাদের একটা পরীক্ষা নেব। কবে নেব পরীক্ষাটা? হ্যাঁ, একটা ডাউট ছিল। বলুন, কি ডাউট? ওই ইকুয়েটোরিয়াল পয়েন্টসের যে ভেক্টর ফর্মটা লিখিয়েছিল, ওটাতে মাইনাসটা কেন হচ্ছিল ওটা ভুলে গেছি। ওটা মাইনাসটা কেন হবে সেটা ভুলে গেছো, তাই তো? ঠিক আছে, বন্ধ করে দাও। হ্যাঁ, ইকুয়েটোরিয়াল পয়েন্টে মাইনাসটা কেন হবে? মিথিরা, তুমি কি জানো যে ডাইপোলের ইকুয়েটোরিয়াল পয়েন্টে ভেক্টর ফর্মটায় মাইনাসটা কেন বসে? এই মেয়ে, হ্যাঁ স্যার। কি হ্যাঁ স্যার বলো, মাইনাসটা কেন হয়? ডাইপোলের ইকুয়েটোরিয়ালে, দাঁড়াও ইকুয়েশনটা লিখে দিচ্ছি, এই যে ইকুয়েশনটা ছিল, ছাতার মাথা আমিও তো ভুলে গেছি। ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়ালস টু 1/4πε0, উপরে এসছিল 2p, নিচে এসছিল আর স্কোয়ার প্লাস, না 2p না, উপরে শুধু p এসছিল, p বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এটা এসছিল আমাদের। হ্যাঁ, তো সৃজনী জিজ্ঞেস করছে যে এটা যে ভেক্টর ফর্মটা লিখেছিলাম ওখানে একটা মাইনাস বসানো হয়েছিল সামনে, কেন এই মাইনাসটা বসানো হয়েছিল? ডিরেকশনটা বোঝানোর জন্য। কিসের ডিরেকশন বোঝানোর জন্য? ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা তো। মাইনাস কেন বসানো হচ্ছে? কই আগের ইকুয়েশনটাতে তো বসানো হয়নি, আগেরটাতে তো বসানো হয়নি। বসুন্ধরা, তুমি কি এটা করেছো, ওই ডাইপোলের ব্যাপারটা? হ্যাঁ স্যার করেছি। আচ্ছা, তাহলে তুমি একটু বলো তো, আমি শুনি, যে কেন এটা যখন আমরা দেখে, মনে করে দেখো, যখন আমরা অ্যাক্সিয়াল পয়েন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডটা বার করেছিলাম তখন কিন্তু সামনে কোনো মাইনাস বসাইনি, বাট ইকুইটোরিয়াল পয়েন্টে কিন্তু সামনেটা মাইনাস বসিয়েছি। কেন, মনে আছে তোমার? ওকে, চলো বুঝিয়ে দিচ্ছি, ছবিটা আঁকি। বড় ইরেজার আয় বাবা।
সৃজনী, ডাইপোল মোমেন্ট বলে একটা বস্তু ছিল, হ্যাঁ, ডাইপোল মোমেন্ট বলে একটা বস্তু ছিল। তো ডাইপোল মোমেন্টটা কোন দিকে কাজ করতো গো? ডাইপোলের কোন দিক থেকে কোন দিকে কাজ করে ডাইপোল মোমেন্ট জিনিসটা? মাইনাস তো সবসময় মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। এখানেও এখানেও ছবিটায় মনে করে দেখো, এই যে প্লাস কিউ আধানটা এই পি পয়েন্টের একটু কাছে রয়েছে, মাইনাস কিউ আধানটা পি পয়েন্ট থেকে একটু দূরে রয়েছে, তাই জন্য এই পি পয়েন্টে প্লাস ওয়ান চার্জের উপরে এই প্লাস কিউ এর প্রভাবটা যতটা পড়বে মাইনাস কিউ এর প্রভাবটা কিন্তু অতটা পড়বে না। প্লাস কিউটা ওটাকে বিকজ রিপেল করছে আর মাইনাস কিউটা ওদিকে টানছে, কিন্তু আমি আবারও বলছি এর প্রভাবটা কিন্তু বেশি হবে, ডমিনেটিং হবে, এর প্রভাবটা একটু কম্পারেটিভলি কম হবে, সেই জন্য নেট ইলেকট্রিক ফিল্ডটা দেখা যায় এদিক বরাবর হচ্ছে। নেট ইলেকট্রিক ফিল্ডটা মানে ইবি মাইনাস ইয়ে যেটা এসেছিলো আমাদের এদিক বরাবর এসছে। এবার ছবিটা দেখো, ডাইপোল মোমেন্ট অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড বোথ আর ইন দ্য সেম ডিরেকশন, সেই জন্য এই ভেক্টর ফর্মে কোনো নেগেটিভ সাইন বসায়নি, পজিটিভ সাইন ছিল, বিকজ ডাইপোল মোমেন্ট অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ওয়াজ ইন দ্য সেম ডিরেকশন। বাট এই ছবিটায় মনে করে দেখো, পি ভেক্টরটা এদিকটায় ছিল, ইএ কস থিটা আর ইবি কস থিটা দুটো এদিকে এসেছিলো আমাদের, তাই না? তার মানে নেট ইলেকট্রিক ফিল্ডটা আমাদের এদিকে এসেছিলো, নেট ইলেকট্রিক ফিল্ডটা এদিকে এসেছিলো। তাহলে ছবিটায় ক্লিয়ারলি ডাইপোল মোমেন্টটা রয়েছে এদিকে আর ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে তার উল্টো দিকে, তাহলে ইকুয়েশনটা একটা মাইনাস বসবে না ভেক্টর ফর্মে? বিকজ তুমি যদি লিখে দাও এরকমভাবে মাইনাসটা না বসিয়ে, তুমি যদি মাইনাসটাকে না বসাও, তাহলে কি মনে হচ্ছে যে স্যার ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্ট দুটো ডিরেকশন সেম হয়ে গেল, তাই কি হয়েছে? না, অপোজিট তো। আমরা ভেক্টরে পড়েছিলাম না ছোটবেলায়, অপোজিট ভেক্টর, মাইনাস বসাতে হতো একটা, সেরকম। এবার বুঝেছো? হ্যাঁ। বাকিরা বলো, আর কি অসুবিধা আছে? আর কোথাও কোনো প্রবলেম আছে কি? নেই আই গেস। চলো হেডিং দাও, নিউট্রাল, ডিটারমিনেশন অফ নিউট্রাল পয়েন্ট, ডিটারমিনেশন অফ নিউট্রাল পয়েন্ট। এখন স্যার নিউট্রাল পয়েন্ট জিনিসটা কি আবার? নিউট্রাল পয়েন্ট মানে হচ্ছে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের যে পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো। লেখো, দ্য পয়েন্ট অ্যাট হুইচ, দ্য পয়েন্ট অ্যাট হুইচ intensity due to electric field, intensity due to electric field is zero. আচ্ছা করছি, দেখবি আগে, হ্যাঁ। কেস ওয়ান, কেস ওয়ান, আমি প্রমিস করছি নিউট্রাল পয়েন্ট যখন তোমাদের বার করতে দেবে আর কোনোদিন আটকাবে না, শুধু একটু ভালো করে দেখো। কেস ওয়ান, দেখো আমি দুখানা চার্জ নিয়েছি, ঠিক আছে, একটা প্লাস 3 কুলম্ব আর একটা প্লাস 5 কুলম্ব। আমি ক্যালকুলেশনে পরে যাব, আমি এখানে কি বোঝাতে চাইছি সেটা হচ্ছে বড় কথা। স্যার এটা কি কোনো ডাইপোল? এটা কিন্তু কোনো ডাইপোল নয়, এটা কিন্তু কোনো ডাইপোল নয়। কেন ডাইপোল নয়? একে তো সেম চার্জ রয়েছে, তার মধ্যে সে ডিফারেন্ট ম্যাগনিটিউড, দুটোর একটা কন্ডিশনকেও স্যাটিসফাই করছে না, তো এটা কোনো ডাইপোল নয়, মনে রেখো। এই পয়েন্টে 3 কুলম চার্জটা রয়েছে, এই কুলমে এই পয়েন্টে 5 কুলম চার্জটা রয়েছে, এই পয়েন্ট অ্যান্ড বি পয়েন্ট। নাও মাই কোয়ারি ইজ, এদের মধ্যে ডিস্টেন্স ধরে নিচ্ছি আর, এদের মধ্যে ডিস্টেন্সটা ধরে নিলাম আর। নাও মাই কোয়ারি ইজ যে নিউট্রাল পয়েন্টটা কোথায় হবে? আবার বলছি স্যার, নিউট্রাল পয়েন্ট মানে যে পয়েন্টে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা জিরো, কোথায় হবে? তোমাদের আমি দেখাচ্ছি রিজিয়ান কটা আছে, ভালো করে বুঝবে। এই 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 ধরনের প্রবলেমে নিউট্রাল পয়েন্ট যখন বার করতে দেবে, রিজিয়ান কটা থাকে বোঝার চেষ্টা করো। রিজিয়ান থাকে এখানে পাঁচটা। পাঁচটা রিজিয়ন মানে কি স্যার? এই যে 3 কুলম চার্জটা রয়েছে, মানে যা হবে স্ট্রেট লাইনে হবে, হ্যাঁ, যা হবে এই অ্যাক্সিসের উপরেই হবে। হয় এই 3 কুলম চার্জের এক্সট্রিম লেফটে হবে,
বোঝার চেষ্টা করো, 5টা রিজিয়ন, রিজিয়ন কটা বলেছি, রিজিয়ন হচ্ছে 5খানা, মনে রাখবে। এই 5টা রিজিয়ন চেক করবে তোমাদের পরীক্ষায় যখনই এরকম প্রবলেম দেবে না, এই 5টা রিজিয়ন চেক করবে, আর কোনো দিন তোমাদের আটকাবে না। আমি এই প্রবলেম খুব ভয় পেতাম, কিন্তু যেদিন থেকে বুঝলাম যে রিজিয়ন এই 5টাই রিজিয়ন হতে পারে, এর বাইরে আর কিছু হয় না, তখন থেকে আর অসুবিধা হওয়ার কোনো কথা নয়। কে রে ভাই, রিজিয়ন এই 5টাই আছে, তার বাইরে অন্য কিছু হতে পারে না, তখন থেকে আর আমার আর কোনো অসুবিধা হয়নি। দেখো, ফার্স্ট রিজিয়ন হচ্ছে এই 3 কুলম চার্জের এক্সট্রিম লেফটে। সেকেন্ড রিজিয়ন হচ্ছে সেকেন্ড রিজিয়ন হচ্ছে এই 5 কুলম চার্জের এক্সট্রিম রাইটে। থার্ড রিজিয়ন হচ্ছে এই দুটো চার্জের একদম মিডল পয়েন্টে। কটা রিজিয়ন হলো আমাদের? 5টার মধ্যে 3টে হয়েছে। কি কি বললাম? 3 কুলম্বের এক্সট্রিম লেফটে, 5 কুলম্বের এক্সট্রিম রাইটে, আর দুটোর মিড পয়েন্টে। ভালো কথা। আর দুটো রিজিয়ন কি কি? এই মাঝখানে 3 কুলম্ব আর 5 কুলম্বের একদম মাঝখানে, কিন্তু একদম মিড পয়েন্টে নয়, একটু 3 কুলম্বের দিকে, নিয়ারার টু 3 কুলম্ব। আরেকটা রিজিয়ন কি? 3 আর 5 কুলম্বের মাঝখানেই পড়ছে, বাট মিড পয়েন্টে নয়, নিয়ারার টু 5 কুলম্ব। তাহলে এই 5টা রিজিয়ন আগে তোমরা আমাকে বলো তোমাদের মাথায় ঢুকেছে কিনা, যে কি কি পসিবল রিজিয়ন আছে। একটা হচ্ছে 3 কুলম্বের এক্সট্রিম লেফট, একটা 5 কুলম্বের এক্সট্রিম রাইট, একটা 3 আর 5 কুলম্বের একদম মিড পয়েন্টে, একটা মিড পয়েন্ট থেকে একটু 3 কুলম্বের দিকে, আর একটা মিড পয়েন্ট থেকে একটু 5 কুলম্বের দিকে। এই 5টা রিজিয়ন পুরোটা বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ স্যার বুঝেছি। এখন ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কোনো পয়েন্টে 0, মানে নিউট্রাল পয়েন্ট বার করছি, মানে কি ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কোনোটা পয়েন্টে 0 হবে। তো দেখা যাক 0টা কোন পয়েন্টে হতে পারে। প্রত্যেকটা পয়েন্টে আমরা +1 নিয়ে একটু মনে মনে ভাবি। হ্যাঁ স্যার, একদম এক্সট্রিম এই লেফট পোর্শনটায় +1টাকে নিলাম, যাত্রী 3 কুলম্ব ঠেলবে, আর এদিকে থাকা 5 কুলম্বটাও একে এদিকে ঠেলবে, দুটোই তো এদিকে ঠেলবে, ক্যান্সেল আউট হওয়ার। নিউট্রাল পয়েন্ট মানে কী হবে জানো? যে পয়েন্টে এই +3 কুলম্ব আর +5 কুলম্বের জন্য ইলেকট্রিক ফিল্ডটা ক্যান্সেল আউট হয়ে যাবে। সেটা কখন পসিবল? যখন দুটোর এফেক্ট ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে। তো দুটোই তো এদিকে ঠেলছে, অপোজিট কোথায় হলো? সেম ডিরেকশন তো। তাহলে এখানে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড 0 হতে পারবে না। সো এক্সট্রিম লেফটে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড 0 হতে পারলো না। এক্সট্রিম রাইটে চলে গেলাম, এই +5 কুলম্বটাও ঠেলছে, এই +3 কুলম্বটাও একে ঠেলছে। তাহলে এখানেও তো নাল পয়েন্ট আসছে না, কারণ এখানেও দেখতে পাচ্ছি ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড সেম ডিরেকশানে, তো নিউট্রাল পয়েন্ট হবে না। একদম মিড পোর্শনের কথা যদি আমরা বলি, এবার থার্ড রিজিয়ন মানে মিড পয়েন্টে এলাম। স্যার 3 কুলম্ব থেকেও ওর ডিস্টেন্সটা সেম, 5 কুলম্ব থেকেও ওর ডিস্টেন্সটা সেম। স্যার ইকুয়াল অ্যান্ড অপোজিট হওয়া উচিত, কারণ এই 3 কুলম্বটা ওকে এদিকে রিপেল করছে, আর 5 কুলম্বটা ওকে এদিকে রিপেল করছে। ইয়েস, আই এগ্রি উইথ দ্যাট, বাট দের ইজ আ প্রবলেম। দুটোর ম্যাগনিটিউড সেম নয়, 3 কুলম্ব আর 5 কুলম্ব, দুটো থেকে ডিস্টেন্স সেম হলেও দুটোর ম্যাগনিটিউড সেম নয়। এই জন্য 5 কুলম্ব যতটা পাওয়ার দিয়ে ওটাকে এদিকে ঠেলবে, 3 কুলম্ব অতটা পাওয়ার দিয়ে ওদিকে, কে রে মেসেজ করছে, ওফ, 5 কুলম্ব যতটা পাওয়ার দিয়ে ওকে এদিকে ঠেলবে, 3 কুলম্ব অতটা পাওয়ার দিয়ে ওদিকে এদিকে ঠেলতে পারবে না। তাহলে এই ফোর্সটা হয়ে যাবে ডমিনেটিং, আলটিমেটলি এখানে ক্যান্সেল আউট হবে না। কারণ আমি আবার বলছি, 5 কুলম্বটা যতটা ফোর্স দিয়ে ঠেলবে, 3 কুলম্বটা অতটা ফোর্স দিয়ে ঠেলতে পারবে না। তাই জন্য এই পয়েন্টে কি নিউট্রাল পয়েন্ট আসবে? কি মনে হয় তোমাদের, মিড পয়েন্টে কি নিউট্রাল পয়েন্ট আসবে? না আসবে না। কেন আসবে না? কারণ 5 কুলম্বটা যতটা ফোর্স দিয়ে ঠেলছে, 3 কুলম্বটা অতটা ফোর্স দিয়ে ঠেলতে পারবে না। ওকে, এবার আমি এই পয়েন্টটার কথা বললাম, যেটা নিয়ারার টু 5 কুলম্ব চার্জ। একই 5 কুলম্বের চার্জটা বেশি, ম্যাগনিটিউডটা বেশি, মানে পাওয়ারটা বেশি, তারপর তোমরা ওর কাছে রেখেছো, ও তো আরও বেশি ফোর্স দেবে এটাকে। 3 কুলম্বের ভ্যালুটা এমনিই কম 5 কুলম্বের থেকে, তারপর ওর থেকে আবার তোমরা দূরে রেখেছো, ওর এফেক্ট তো আরও কমে গেছে। তাহলে 5 কুলম্বের জন্য ফোর্সটা আরও ডমিনেটিং হয়ে গেছে। তাহলে এখানে তো নিউট্রাল পয়েন্ট আসতেই পারে না। তাহলে একমাত্র কোন রিজিয়নটা পড়ে রইলো বলো তো? স্যার এই রিজিয়নটা পড়ে রইলো, এই পয়েন্টটা পড়ে রইলো। কেন? ওরে কোথায় গেলি? হ্যাঁ, এই রিজিয়নটা পড়ে রইলো কেন? স্যার +3 কুলম্বটা তো অ্যামাউন্ট একটু কম, তো বাচ্চা আছে ওটা, তাই ওর প্রতি একটু পার্শিয়ালিটি করতে হবে, চার্জটাকে একটু ওর কাছে রাখলাম। তাহলে কি হবে? 3 কুলম্বটা ওর যেরকম গায়ের জোর আছে ওটা দিয়ে ও ঠেলছে, 5 কুলম্বটা তো এমনি 3 কুলম্বের থেকে গায়ের জোরটা বেশি, তাই ওর থেকে একটু দূরে রাখলেও ও এতটা কভার করে গিয়ে যাওয়ার পরে 3 কুলম্বের ইকুয়াল ফোর্স দিয়ে এটাকে ঠেলবে, কারণ এতটা আস্তে আস্তে
কিছুটা তোর এফেক্টটা কমে গেছে না। তাই সবসময় মনে রাখবে যখন যখন দুটো চার্জ থাকবে যেখানে একটার ভ্যালু বেশি একটার ভ্যালু কম, একটার ভ্যালু বেশি একটার ভ্যালু কম, সবসময় আমরা পার্শিয়ালিটি করব। মানে কি, যার ভ্যালুটা কম, যে একটু দুর্বল প্রকৃতির, যে একটু কম, যার মানটা ভ্যালুটা একটু কম 3 কুলম, তার দিকে চার্জটাকে আমরা রাখবো। সৃজনী, বসুন্ধরা, মিথিলা, রাজীব 3-4 জনে বুঝতে পেরেছো ব্যাপারটা কি বললাম? তাহলে কোথায় হবে? দ্য নিউট্রাল পয়েন্ট উইল লাই নিয়ারার টু 3 কুলম চার্জ বিটুইন দোজ টু চার্জেস। মানে বিটুইন দোজ টু চার্জেস মানে কি, নিয়ারার তো এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, 3 কুলম আর 5 কুলম্বের মধ্যেই হবে, বাট নিয়ারার টু 3 কুলম চার্জ। কথাটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে আমরা যে রিজিয়ন 5টা নাম দিয়েছিলাম তার মধ্যে এই রিজিয়নটাতে নিউট্রাল পয়েন্টটা রয়েছে, ঠিক আছে? নিউট্রাল পয়েন্টটা এখানে এই রিজিয়নে রয়েছে। আর সবসময় চেষ্টা করবে যেখান থেকে স্মলেস্ট ডিস্টেন্স সেখান থেকে ডিস্টেন্স ধরে নিতে এক্স। তো ছবিটা আঁকার পরে ল্যাঙ্গুয়েজে লেখো, ছবিটা আঁকা হয়ে গেলে ল্যাঙ্গুয়েজে লেখো, ইন দিস কেস দ্য নিউট্রাল পয়েন্ট উইল লাই in this case the neutral point will lie between the charges but nearer to the smaller charge। তাহলে এখানে 3 কুলম আর 5 কুলম নিয়েছি, সবসময় যে 3 কুলম 5 কুলমই থাকবে তার তো কোনো মানে নেই। সবসময় ছোটো ভ্যালুটার দিকে রাখবে ওটাকে। কেন? আবারও বলছি, ছোটো ভ্যালুটার পাওয়ারটা এমনিই কম, তাই ওটার কাছে রাখতে হচ্ছে। আর বড় ভ্যালুটার পাওয়ারটা যেহেতু বেশি, এই এত দূর আস্তে আস্তে ওর পাওয়ারটা অনেকটাই কমে যাবে। কমে গিয়ে দেখা যাবে যে 3 কুলম যে ফোর্সটা দিয়ে ঠেলছিল, 5 কুলম্বও এত দূরে এতটা ওই একই ফোর্স দিয়ে ওকে ঠেলতে পারছে। তাই আলটিমেটলি ওটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে 0 হয়ে যাবে। সো নিউট্রাল পয়েন্ট উইল বি 0, নিউট্রাল পয়েন্টটা এই 3 কুলম্বের কাছে, মানে স্মলার চার্জের কাছাকাছি হবে। সৃজনী, কথাটা বুঝতে পেরেছো কি বললাম? দেখো উত্তর দেয় না। বললাম কি বললাম তো? ও চ্যাটে বলেছো? হ্যাঁ, চ্যাটে বললাম, বলেই বলেছি মাস্ক পরা খুব জোরে বলেছো, কান ফেটে গেছে আমার একেবারে। এই বুঝতে পেরেছো জিজ্ঞেস করতে করতে কোন দিন আমার মাথা শিরা ফিরা ফেটে যাবে। ওকে, আবারও 5টা রিজিয়ন রয়েছে, সবকটা ফিগারই 5টা করে রিজিয়ন হবে। মানে এই 5টা রিজিয়ন যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে তোমাদের আর কোনোদিন ডাউট থাকবে না যে এর বাইরে তো আর কিছু হতে পারে না, যা হবে এখানেই হবে। দেখা যাক কোথায় হতে পারে। স্যার এক্সট্রিম লেফটে কি এখানে কি রয়েছে, ডিফারেন্সটা কি? আগেরটা দুটো প্লাস ছিল, এখানে দুটো মাইনাস। স্যার পি পয়েন্টটা কি এখানে হতে পারে, মানে নিউট্রাল পয়েন্টটা করে দেখো। +1টা এখানে নিলে -3টাও ওকে টানছে, -5টাও ওকে টানছে, দুটো সেম ডিরেকশনেই রয়েছে, তাহলে ক্যান্সেল আউট কী করে হবে? নিউট্রাল পয়েন্ট হতে পারে না ওখানে। সেকেন্ড রিজিয়ন কোনটা? এক্সট্রিম রাইট, +1 চার্জ, -5টাও ওকে টানছে, এই -3টাও ওকে টানছে, ক্যান্সেল আউট হতে পারে না। বিকজ ক্যান্সেল আউট হতে গেলে অপোজিট অ্যান্ড ইকুয়াল অ্যান্ড অপোজিট হতে হবে, তো এটা হতে পারবে না নিউট্রাল পয়েন্ট। একদম মিড পয়েন্টে বললাম, -5টাও ওকে টানছে, -3টাও ওকে টানছে, এই তো স্যার ক্যান্সেল আউট হবে না, হবে না, কারণ -5-এর পাওয়ারটা বেশি, ও বেশি জোরে টেনে নেবে ওকে। আলটিমেটলি দ্য +1 চার্জ উইল বি শিফটেড ইন দিস ডিরেকশন, তাহলে মিড পয়েন্টও হতে পারে না। তাহলে স্যার এখানে রাখি নিয়ারার টু -5 কুলম চার্জ, বেশি ভ্যালুটার কাছে রেখেছো, ও তো আরও বেশি টেনে নেবে। -3 কি অত দূর থেকে অত টানতে পারবে না, এটা ডমিনেটিং হয়ে যাবে, আলটিমেটলি এদিকে মুভ করে যাবে। তাহলে আমি কি বলেছি, সবসময় যখনই দুটোর ম্যাগনিটিউড ডিফারেন্ট থাকবে পার্শিয়ালিটি করতে হয়। কীরকম পার্শিয়ালিটি? যার ভ্যালুটা কম তার কাছাকাছি রাখবে, যার ভ্যালুটা কম তার কাছাকাছি রাখবে। তাহলে স্যার এখানটায় রাখবো নিয়ারার টু -3 কুলম চার্জ, হ্যাঁ এটা ওকে টানছে, এটা ওকে টানছে, বাট এর তো পাওয়ারটা বেশি, তাই এত দূর থেকে টানতে টানতে ওর এফেক্টটা -3 কুলম্বের ইকুয়াল হয়ে যাবে। তো নিউট্রাল পয়েন্টটা নিউট্রাল পয়েন্টটা আবারও এখানে দুটোর মাঝখানে, বাট -3 কুলম্বের চার্জ, মানে স্মলার চার্জটার কাছাকাছি থাকবে, ঠিক আছে?
স্মলার চার্জ মানে ম্যাগনিটিউড ওয়াইজ স্মলার বলেছে, ঠিক আছে? তো লেখো ইন দিস কেস নিউট্রাল পয়েন্ট উইল লাই, আচ্ছা আমি কি বলেছি, যেটা স্মলার ডিস্টেন্স ওখানটা এক্স ধরবে, আর এটা তো আর, পুরোটা তো আর ডিস্টেন্স, এটা যদি এক্স হয় তাহলে এটা কত হবে, আর মাইনাস এক্স। করে রাখো। তো লেখো in this case the neutral point will lie nearer lie between the charges and nearer to minus 3 coulomb charge ব্র্যাকেটে লেখো magnitude wise smaller one ব্র্যাকেট ক্লোজ। বুঝতে পারছো তো? কেস 3 আবার আমি 5টা রিজিয়ন এঁকে ফেলেছি, রিজিয়ন 1, রিজিয়ন 2, রিজিয়ন 3, রিজিয়ন 4, রিজিয়ন 5। চলো প্রথমে আমরা, আচ্ছা ফার্স্ট অফ অল আমি বলছি আগে না আমরা এই কেসটা এই 3টে পয়েন্টকে আগে আমরা চুজ করি, দেখি যে ওদের মাঝখানে আদৌ হচ্ছে না। কেন আমি বলছি, বিকজ আমি আগের দুটো কেসে অলরেডি দেখেছি লেফট আর রাইটে কোথাও হচ্ছে না, যা হচ্ছে মাঝখানেই হচ্ছে, মানে ওদের মধ্যেই হচ্ছে। তো আগে 3 কুলম্ব আর -5 কুলম্বের মাঝখানের 3টে পয়েন্টকে আগে আমরা দেখে নিই, তারপর সাইডেরগুলোয় যাব। ইফ আই টক অ্যাবাউট দিস মিডিল পয়েন্ট, তো +3 কুলম্ব থেকে ওর ডিস্টেন্স, -5 কুলম্ব থেকে ওর ডিস্টেন্সটা সেম। +3 কুলম্ব ওকে রিপেল করবে, -5 কুলম্ব ওকে টানবে, তো ইলেকট্রিক ফিল্ড কখনোই 0 হতে পারে না, দুটো সেম ডিরেকশনে রয়েছে, ক্যান্সেল আউট হতে পারবে না। ইফ আই টক অ্যাবাউট দিস পয়েন্ট, এখানে +1 চার্জকে রাখলে -5 কুলম্ব টানবে, +3 কুলম্ব ঠেলবে, তাহলে এখানেও ইলেকট্রিক ফিল্ড 0 হতে পারে না। যদি আমি এই পয়েন্টের কথা বলি, +1 চার্জটা এটা টানবে, -5 কুলম্বটা, +3 কুলম্বটা ঠেলবে, তাহলে এখানেও 0 হতে পারে না। তার মানে স্যার এখানে দুটোর মাঝে, মানে +3 কুলম্ব আর -5 কুলম্ব, এই দুটোর মাঝখানে কোনো পয়েন্টেই নিউট্রাল পয়েন্ট হতে পারবে না, কোনো পয়েন্টেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা 0 হতে পারবে না। তাহলে হয় এই রিজিয়ন এখন দুটোই পড়ে রইলো, হয় এটা হবে নইলে এটা হবে, হয় এটা হবে নইলে এটা হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যখন দুটোর পোলারিটি যখন অপোজিট, তখন ওদের মাঝখানে লাই করছে না নিউট্রাল পয়েন্টটা। দেখো এখানে পোলারিটি সেম ছিল, প্লাস প্লাস নইলে মাইনাস মাইনাস, তাই জন্য মাঝখানে লাই করছিল মেবি। আরও কেস করবো তখন আরও বুঝতে পারবো। তাহলে হয় এখানে হবে নইলে এখানে হবে, দেখা যাক। -5 কুলম্বের রাইট সাইডে করে +1 চার্জটা এখানে নিলাম, তো -5 তো ওকে টেনে নিল, এত কাছে রয়েছে ওর। +3টা ওকে ঠেলার চেষ্টা করলো, +3টা তো এমনিতেই উইক ম্যাগনিটিউড ওয়াইজ, তাহলে এত দূর থেকে কি বেশি ঠেলতে পারবে না স্যার? এই ফোর্সটা ডমিনেটিং হয়ে যাবে, আলটিমেটলি -5 কুলম্বটাকে ওর দিকে টেনে নেবে, -5 কুলম্বটা ওকে ওর দিকে টেনে নেবে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এখানে, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড এখানে 0 নয়, তাহলে না নিউট্রাল পয়েন্টটা রাইট সাইডেও হতে পারবে না। কোথায় হতে পারে? আমি কি বলেছি, সবসময় পার্শিয়ালিটি করবে, সবসময় যেটা ছোট চার্জ ম্যাগনিটিউড ওয়াইজ তার কাছাকাছি রাখার চেষ্টা করবে। এটা একটা ট্রিক বলে দিলাম, যে সবসময় দুটোর মধ্যে ম্যাগনিটিউডটা যার ছোট তার কাছাকাছি রাখার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে স্যার এখানে রাখলে হলো না কেন? কারণ এখানে তো দুটোর পোলারিটি সেম আছে, এখানে তো দুটোর পোলারিটি ডিফারেন্ট আছে, পোলারিটি ডিফারেন্ট হলে মাঝখানে লাই করতে পারে না, এক্সট্রিম লেফটে রাখবে তখন।
চেষ্টা করবে স্মলার ওয়ানটার কাছাকাছি রাখার। এখানে রাখলে তো স্মলার ওয়ানটা কাছাকাছি হচ্ছে, এর থেকে তো দূরে হয়ে যাচ্ছে। কী হচ্ছে তাহলে এখানে ব্যাপারটা, 3 কুলমটা কাছাকাছি রয়েছে, +1টাকে ঠেলছে, আর -5টা একটু দূরে রয়েছে, বাট ওর পাওয়ার তো বেশি, এতটা আস্তে 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 ওর এফেক্টটা +3 কুলম্বের ইকুয়াল হয়ে গেল। তো -5 কুলমটা এদিকে টানলো, তো দেখা গেল এইটার এটা কেটে নিউট্রাল হয়ে গেল। আলটিমেটলি এই পয়েন্টে নিউট্রাল পয়েন্ট, এই পয়েন্টে নিউট্রাল পয়েন্ট, তাহলে এখানে ডিস্টেন্সটা এখান থেকে x ধরবো। তো লিখবে ইন দিস কেস নিউট্রাল পয়েন্ট লাইজ in this case the neutral point lies nearer to nearer to nearer to the smaller charge, nearer to the smaller positive charge in the opposite direction of in the opposite direction of in the opposite direction of magnitude wise bigger negative charge, magnitude wise bigger negative charge in the opposite direction মানে কি হলো জানো মিথিরা? দেখো, যদি তুমি বলতে চাও নিয়ারের পয়েন্ট তো এটাও হতে পারে, এটাও হতে পারে, ওই যে অপোজিট ডিরেকশনটা বলে দিলাম, মানে ম্যাগনিটিউড ওয়াইজ বিগার নেগেটিভ চার্জ কোনটা, এটা ওর অপোজিট ডিরেকশন মানে কোন দিকটা হবে, এই দিকটা হবে। নিয়ারার পয়েন্ট এদিকটা নয়, এদিকটা নিচ্ছি অপোজিট ডিরেকশনে। আর আগেরগুলোতে কি লিখতাম, বিটুইন দেম লিখতাম। কেস 3 হয়েছে, এবার কেস 4। কেস 4 তোমাদের হাতে ছাড়লাম এটা। কেউ আমাকে বলো কোন রিজিয়ানে হবে নিউট্রাল পয়েন্ট, দেখি বলতে পারো কিনা। কেস 4, 3টে কেস শেখার পরে এটা পারা উচিত। 5টাই রিজিয়ান আছে, বলো এই 5টা রিজিয়ানের মধ্যে কোথায় হবে? একদম ক্লাস লেফট 5 সাইড কোনটার দিকে? কোন দিকে? একদম এক্সট্রিম রাইট। বাহ, সব শুনতে ক্লাস পেয়েছি। 5 কোনটার দিকে? দেখা যাক। আচ্ছা, আগে আমাকে একটা কথা বলো, এদের মাঝখানে এই যে 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্টের একটা তো হতে পারে। একটা কথা জেনে রাখবে, এটা একটা ট্রিক বলে দিই আগে থেকেই, যখনই দেখবে দুটো পোলারিটি ডিফারেন্ট আছে প্লাস মাইনাস, বুঝে যাবে মাঝখানে হতেই পারে না। পোলারিটি যদি সেম থাকে তবে মাঝখানে হবে, মানে দুটোর মাঝখানের পোর্শনে, মিড পয়েন্ট বলছি না, বাট মাঝখানে। কিন্তু যদি দুটোর পোলারিটি আলাদা থাকে প্লাস মাইনাস, তাহলে তুমি যেখানেই রাখো না কেন, এই পয়েন্টে রাখো, এই পয়েন্টে রাখো, এই পয়েন্টে রাখো, +5গুলো ঠেলবে আর -3টা টানবে, +5টা ঠেলবে, -3টা টানবে, তাহলে আলটিমেটলি ইলেকট্রিক ফিল্ডটা এদিকে হয়ে যাবে। তো তুমি যে পয়েন্টেই রাখো না কেন, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড 0 হতে পারে না। তাহলে পড়ে রইলো দুটো পোর্শন, একটা এইটা নইলে এইটা। তো আমি ধরে নিলাম +1টা এখানে রয়েছে, -5 +5টা কত পাওয়ারফুল, ও রিপেল করে এদিকে পাঠিয়ে দেবে। -3টা এত উইক, ও এত দূর থেকে এইরকমভাবে টানবে, এটা ডমিনেটিং, ইলেকট্রিক ফিল্ড এদিকে চলে যাবে। অ্যাট দিস পয়েন্ট +1 ধরলাম, +5 ওকে রিপেল করছে দূর থেকে, পাওয়ারটা একটু কমে গেছে ওর দূর থেকে বলে, আর -3 তো কাছ থেকে অ্যাট্রাক্ট করছে না, তাহলে এই পয়েন্টে নিউট্রাল পয়েন্ট আসবে। সব সময় এটা বোঝার চেষ্টা করো না, ওসব ছেড়ে দাও।
চলো আমি সবকটা কেস করিনি তারপরে বলে দিচ্ছি। মানে দেখো সবসময় আমরা ছোট চার্জটার কাছে রাখছি, মানে ম্যাগনিটিউড ওয়াইজ ছোট, 3, 5। ঠিক আছে, দেখো in this case the neutral point will lie the neutral point will lie nearer to the smaller negative charge, nearer to the smaller negative charge in the opposite direction of bigger positive charge, in the opposite direction of bigger positive charge. বিগারের পরে কি বলবো? Bigger positive charge. আচ্ছা, দুটো কঠিন কঠিন দিচ্ছি, কেস 5 অ্যান্ড কেস 6। আচ্ছা, কেস 5 আর কেস 6 এ যাওয়ার আগে ওই বাচ্চা বাচ্চা খেলাগুলো খেলার আগে আমি একটু জিজ্ঞেস করতে চাই তোমাদেরকে, দেখি কে বলতে পারে আমাকে। আচ্ছা সৃজনী তুমি আনমিউট করো, তোমাকে আমি জিজ্ঞেস করছি, একবারে সব কটা উত্তর দেবে। আমি জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করতে থাকবো আর তোমাকে জিজ্ঞেস করবো। ওয়েল, ফার্স্ট কেস +3 কুলম্ব +5। আচ্ছা, একটু বলে নিই আগে আমি, সেটা হচ্ছে যে যখন একটা কথা মনে রাখবে, যদি দুটোর পোলারিটি সেম থাকে, প্লাস প্লাস বা মাইনাস মাইনাস, তাহলে রিজিয়ানটা যেখানেই হোক না কেন ওদের মাঝখানে লাই করবে। মিড পয়েন্ট হতে পারে বা মিড পয়েন্টের এদিকে হতে পারে বা এদিকে হতে পারে, বাট মাঝখানে হবে, ঠিক আছে? বাট যদি পোলারিটি দুটো ডিফারেন্ট হয়, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে সেক্ষেত্রে হয় এক্সট্রিম লেফটে হবে নইলে এক্সট্রিম রাইটে হবে, মাঝখানে হবে না। এখন স্যার কোন দিকে হবে? দুটোর মধ্যে কম্পারেটিভলি স্মলার ভ্যালু যেটার সেটার কাছে হবে। তো এখানে +3 কুলম্ব রয়েছে মানে এখানে হবে। আচ্ছা, যদি এরকম থাকতো যে এটা -3 কুলম্ব, এটা +5 কুলম্ব, ম্যাগনিটিউড ওয়াইজ কোনটা ছোট? এইটা, তাহলে এটার কাছে হবে, এটার থেকে দূরে হবে। দ্যাটস ইট। ওকে, চলো সৃজনী, ফার্স্ট ওয়ান, +2 কুলম্ব +3 কুলম্ব কোথায় হবে তাড়াতাড়ি করে? নিউট্রাল পয়েন্ট কোথায় হবে? ওই +2 এর কাছে, মানে আরে ভিতরে। +2 এর কাছে গলা টিপে দেবো। +2 আর +3 এর মাঝখানে, +2 কাছে, এইভাবে বলো, স্পেসিফিক বলো। +2 কাছে মানে এদিকটা হয়ে যাচ্ছে অ্যান্সারটা। মানে তুমি যদি এখন আমাকে এটা বলো না যে +2 কাছে, তো তুমি পরীক্ষাতে অ্যান্সার পেপারেও লিখে আসবে নিয়ারার টু দ্য স্মলার চার্জ বা নিয়ারার টু +2 কুলম্ব চার্জ। ওটা কমপ্লিট ইনফরমেশন হচ্ছে না, কারণ +2 কুলম্বের চার্জ নিয়ারের মানে কোন দিকটা? এদিকটা না এদিকটা? তো তোমাকে মেনশন করতে হবে আগে যে দুটো চার্জের মাঝখানে +2 কুলম্বের কাছে। নেক্সট, এবার রয়েছে -2 কুলম্ব -3 কুলম্ব। এবার বলো 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 বলো। -2 আর -3 এর মাঝে, -2 থেকে। -2 কাছে, ভেরি গুড। আচ্ছা, -3 কুলম্ব আর +7 কুলম্ব, মিথিরা বলো, -3 কুলম্ব আর +7 কুলম্ব কোথায় হবে? -3 কুলম্ব +7 কুলম্ব। এটা মাঝখানে হবে না, কিন্তু -3 কুলম্বের কাছে হবে। হ্যাঁ, মাঝখানে হবে না, মানে -3 কুলম্বের কাছাকাছি হবে। তার মানে কি? মানে এভাবে বলতে হবে, অপোজিট টু +7 কুলম্ব চার্জ, ইট ইজ নিয়ারার টু দ্য নিউট্রাল পয়েন্ট লাইজ নিয়ারার টু -3 কুলম্ব চার্জ ইন দ্য অপোজিট ডিরেকশন অফ 7 কুলম্ব পজিটিভ 7 কুলম্ব চার্জ। ওকে, আর যদি এরকম থাকে যে +3 কুলম্ব আর -7 কুলম্ব, তাহলে কি হবে? তাহলে অপোজিট টু -7 চার্জ আর নিয়ারের টু হ্যাঁ, +3। ঠিক। ওকে, তাহলে কেস 1 কেস 2 কেস 3 কেস 4 হয়েছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, কেস 5। কেস 5, আচ্ছা আমি যখন পড়াই না একটা, বলছি দাঁড়াও। এই অমানুষ,
তোমরা কি জানো জুমের এই সুবিধাটা, মানে তোমরাও চাইলে বোর্ডে আঁকতে পারবে, জানো? হ্যাঁ, একটা পেন সাইন দেওয়া এখানে ওখান থেকে কি হয়েছে কি? একটা পেনের সিম্বল দেওয়া। হ্যাঁ, তো তুমি ওই পেনের সিম্বলটা সিলেক্ট করে তুমি ওখানে আঁকতে পারবে। ইনফ্যাক্ট কে দাগটা দিচ্ছে সেটাও আমি দেখতে পাবো, যেমন রাজীব দিল। তার হাত লেগে হয়ে গেছে। আচ্ছা রাজীব বলো, কেস 5 এর নিউট্রাল পয়েন্টটা কোথায় হবে? প্লাস 3 কুলম্বের ওই মানে দুটোর মাঝখানে আছে। আচ্ছা বেশ, সবাই বলো কোথায় হবে। আচ্ছা বসুন্ধরা বলো, কেস 5 এ নিউট্রাল পয়েন্ট কোথায় হবে? স্যার মাঝখানে হবে, প্লাস 3 বললেন বা প্লাস মানে একদম মিড পয়েন্ট হবে, তাই তো? হ্যাঁ। তাহলে ছবিটা এঁকে এরম করে রাখো, যদি এটা আর ডিস্টেন্স হয় তাহলে এতটা r/2, এটাও r/2 করে রাখো। আর এখানে সেম মিড পয়েন্ট। ওয়েল, আমি যখন পড়াই মাঝে মধ্যে বিরিয়ানি চ্যালেঞ্জ রাখি আমি, যে এটা পারলে বিরিয়ানি। তো আজকেও এটা তোমাদের চ্যালেঞ্জ দিচ্ছি আমি, বিরিয়ানি চ্যালেঞ্জ, ওকে? পারলে ইনস্ট্যান্টলি বাড়ি গিয়ে বিরিয়ানি দিয়ে আসবো আজকে, ফাঁকা আছি একটু। কেস 7, কেস 7, কেস 7 কে পারে আমি দেখবো। ডিস্টেন্স স্মল r, যদি আগেরগুলো সত্যি বুঝে থাকো, হ্যাঁ মুখস্থ করে নয় কিন্তু, বুঝে বুঝে অ্যানালাইজ যদি করো তাহলে এটা তোমরা পারবেই, অ্যান্সারটা দিতে পারবে। +3 কুলম্ব অ্যান্ড -3 কুলম্ব। এবার আমাকে বলো নিউট্রাল পয়েন্টটা কোথায় লাই করছে, নিউট্রাল পয়েন্টটা কোথায় লাই করছে বলতে হবে। হ্যাঁ চলো, বিরিয়ানি চ্যালেঞ্জ, পারলেই বিরিয়ানি, পারলেই বিরিয়ানি। ইন রিটেন দিয়ে দিয়েছি তোমাদের কথা, বলো। স্যার +3 তে, প্লাস +3 তে +3 তে, এটা আবার কিরম কথা? মানে 3 এর উপর এরকম বলছো? না 3 এর এই মানে লেফট সাইডে। লেফট সাইডে, বেশ রাজীব বলো লেফট সাইডে। আমি জানি না, আমি সবার থেকে জিজ্ঞেস করব। প্রত্যেকে বলো, যে ঠিক বলবে সে বিরিয়ানি পাবে, তোমারটা ঠিক হতে পারে। প্রত্যেকে উত্তর দেবে, নাহলে ছাড়বো না কাউকে। স্যার এটা দুদিকে দুদিকে বলে দুদিকে বলো কোথায় হবে। আমি কিন্তু আমি যতদূর জানি যে ইলেকট্রিক ফিল্ডে জেনারেলি নিউট্রাল পয়েন্ট একটাই হয়, দুদিকে হতে পারে না। বাট স্টিল তোমার যদি মনে হয় তুমি বলতে পারো, কিন্তু নিউট্রাল পয়েন্ট একটাই হয়। এখানে কি আদৌ কোনো নিউট্রাল পয়েন্ট থাকবে? কি বুঝলাম না কি? মানে এখানে কি নিউট্রাল পয়েন্ট থাকবে কিছু? সে আমি কি, মিতিরা কোথায় হবে নিউট্রাল পয়েন্ট? তো বিরিয়ানি খেতে চাও না নাকি তোমরা? লেফটে? ওটাই তো হবে না। শিওর বলো কোথায় হবে, তুমি শিওর বলো। ওয়েল দেখো, রিজিয়ন 5টা, 1 2 3 4 5। যদি আমি মাঝখানে পোর্শনগুলো বলি, আমি বলেছি অলরেডি যখন পোলারিটি ডিফারেন্ট থাকে তো মাঝখানে হতেই পারে না, কারণ যে কোনো পয়েন্টেই তুমি রাখো, যে কোনো পয়েন্টেই তুমি রাখো +3 কুলম্ব ঠেলবে, -3 কুলম্ব টানবে, তো ইলেকট্রিক ফিল্ড নিউট্রাল পয়েন্ট এখানে কোথাও হবে না, জিরো কোথাও হবে না ইলেকট্রিক ফিল্ড।
আচ্ছা, এবার যদি আমি এক্সট্রিম লেফটের কথা ভাবি, এক্সট্রিম লেফটের কথা যদি ভাবি, মানে নিয়ারার টু প্লাস 3 কুলম্ব বাট অপোজিট ইন দ্য মাইনাস 3 কুলম্ব, অপোজিট ডিরেকশন অফ মাইনাস 3 কুলম্ব, তাহলে প্লাস 3 কুলম্বের অনেক কাছে রয়েছে। তাহলে প্লাস 3 কুলম্ব যে রকম ফোর্স দিয়ে ঠেলবে, মাইনাস 3 কুলম্ব দেখো পাওয়ার বা ম্যাগনিটিউড ওয়াইজ এটা তো সেম, কিন্তু ডিস্টেন্স ওয়াইজ মাইনাস 3টা অনেক দূরে রয়েছে, সেই জন্য ওর এফেক্ট এতটা গিয়ে পড়বে না। আলটিমেটলি প্লাস 3 কুলম্বের রিপালশনটা ডমিনেটিং হয়ে যাবে, তাহলে এই পয়েন্টে নিউট্রাল পয়েন্টটা হতে পারে না। তাহলে এই তিনটে হলো না, এই পয়েন্টটাই হলো না, লাস্ট কোন পয়েন্টটা পড়ে রইলো? এই পয়েন্টটা। এবার মাইনাস 3 কুলম্বের কাছাকাছি যদি আমি প্লাস 1 চার্জটাকে রাখি, তাহলে মাইনাস 3 কুলম্বটাও যতটা ফোর্স দিয়ে টানবে 3 কুলম্বের পাওয়ারটা ওর সঙ্গে সমান, ম্যাগনিটিউডের সঙ্গে সমান, তাই ওটা যখন এত ডিস্টেন্স থেকে এটাকে ঠেলতে যাবে, ওটা আবার এই ফোর্সের থেকে কম হয়ে যাবে। তাহলে ইন দিস কেস এই অ্যাট্রাকটিভ ফোর্সটা ডিউ টু মাইনাস 3 কুলম্ব চার্জ ইজ ডমিনেটিং, তাহলে এটা তার রেসপেক্টে কিন্তু কম, তাহলে এখানেও তো ইলেকট্রিক ফিল্ড চার্জ জিরো নয়। তাহলে কোনো পয়েন্টেই মিড পয়েন্ট, এইটা, এইটা, এক্সট্রিম লেফট, এক্সট্রিম রাইট, কোনো পয়েন্টেই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জিরো নয়। তাহলে কি এইটাতে আদৌ নিউট্রাল পয়েন্ট বলে কিছু লাই করছে? হ্যাঁ, ভালো করে ভেবে দেখো, এটা একটা ডাইপোল, এটা একটা ডাইপোল, প্লাস 3 কুলম্ব অ্যান্ড মাইনাস 3 কুলম্ব একসঙ্গে রয়েছে, ইটস আ ডাইপোল, ডাইপোলে কোনো নিউট্রাল পয়েন্ট হয় না। ঠিক আছে, তো কেস 7-এ লিখে রাখো, নিউট্রাল পয়েন্ট ডাজ নট এক্সিস্ট। কেউ বলতে পারলে না, তাই বিরিয়ানি হলো না। আমি বলেছি তো। শোনো, কোশ্চেনটা ছিল নিউট্রাল পয়েন্টটা কোথায় আছে সেটা বলো, তুমি বলো তো নিউট্রাল পয়েন্ট হয় না, ওটা থেকে তুমি কি বিরিয়ানি পাবে? না, আমি বলেছি যে নিউট্রাল পয়েন্ট কি আদৌ হবে এখানে? আমার কোশ্চেনটা কি ছিল, আমার কন্ডিশনটা ছিল নিউট্রাল পয়েন্টটা এখানে দেখিয়ে দিতে হবে ছবিতে কোথায় নিউট্রাল পয়েন্ট আছে। তুমি নিউট্রাল পয়েন্ট দেখাতে পারোনি, তুমি বলছো নিউট্রাল পয়েন্ট কি আদৌ হবে? তাও আবার তো ওই তো, তার মানেই তো হবে না নিউট্রাল পয়েন্ট। তো হবে না, তাহলে আর বিরিয়ানি ফিরিয়ানি বার করো তবে না হবে। চলো, ক্লাস ওভার। থাকলে তো বার করবো, কি থাকলে তো বার করবো, নিউট্রাল পয়েন্ট তো নেই। নেই তাহলে আর কি করে, বিরিয়ানিও নেই এখন, যাক হ্যাঁ। লিভ করে দাও।